বাংলা সাহিত্যের পাঠকদের মধ্যে অতি পরিচিত, অতি প্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী। তার আর অজিতের বন্ধুত্বের কথা সর্বজন বিদিত। অনেকদিন পর গল্পবাবুর আসরে আবার হাজির ব্যোমকেশ। এবারের গল্প অগ্নিবাণ। একটি ষোড়শী কিশোরী তার নিজের বাড়িতে উনানে আগুন জ্বালাতে গিয়ে হঠাৎ মারা যায়। কেউ তার আর্তনাদ শোনেনি। তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। উবু হয়ে বসে বসে মরে গেছে। কিন্তু কিভাবে? জানতে হলে শুনতে থাকুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের আজকের গল্প অগ্নিবাণ। খবরের কাগজটা আমার কোলের ওপর ফেলে দিয়ে ব্যোমকেশ বলল, না, কোথাও কিছু নেই, একেবারে ফাঁকা। এর চেয়ে কাগজওয়ালাটা সাদা কাগজ বার করলেই পারে, তাতে ছাপার খরচটা অন্তত বেঁচে যায়। আমি খোঁচা দিয়ে বললাম, বিজ্ঞাপনেও কিছু পেলে না? বলো কি? আরে তোমার মতে তো দুনিয়ার যত কিছু খবর সব ওই বিজ্ঞাপন স্তম্ভের মধ্যেই ঠাসা আছে। বিমর্ষ মুখে চুরুট ধরিয়ে ব্যোমকেশ বলল, হ্যাঁ, না, বিজ্ঞাপনেও কিছু নেই। একটা লোক বিধবা বিয়ে করতে চায় বলে বিজ্ঞাপন দিয়েছে, আর কুমারী ছেড়ে বিধবা বিয়ে করার জন্যই গোঁ ধরেছে কেন সেটা ঠিক বোঝা গেল না। নিশ্চয়ই কোনো বদমতলব আছে। তা তো বটেই, আর কিছু? আর একটা বীমা কোম্পানি মহা ঘটা করে বিজ্ঞাপন দিয়েছে যে তারা স্বামী স্ত্রীর জীবন একসঙ্গে বীমা করবে, এবং জোড়ার মধ্যে একটাকে কোনো রকমে পটল তোলাতে পারলেই অন্যজন টাকা পাবে। এইসব বীমা কোম্পানি এমন করে তুলেছে যে মরেও সুখ নেই। কেন, এর মধ্যেও বদমতলব আছে নাকি? বীমা কোম্পানি নিজের স্বার্থ না থাকতে পারে, কিন্তু অন্যের মনে দুর্বুদ্ধি জাগিয়ে তোলাও সৎ কার্য নয়। অর্থাৎ মানে হলো কি? ব্যোমকেশ উত্তর দিল না। হৃদয় ভারাক্রান্ত একটা দীর্ঘশ্বাস মোচন করে টেবিলের ওপর পা তুলে দিল। তারপর কড়িকাঠের দিকে অনুযোগপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে নীরবে ধূম উদ্গীরণ করতে লাগলো। এখন শীতকাল, বড়দিনের ছুটি চলছিল। কলকাতার লোক বাইরে গিয়ে ও বাইরের লোক কলকাতায় এসে মহা সমারোহে ছুটি উদযাপন করছিল। কয়েক বছর আগেকার কথা, তখন ব্যোমকেশের বিবাহ হয় নাই। আমরা দুজনেই চিরন্তন অভ্যাস মতো সকালে উঠে একসাথে চা পান ও সংবাদপত্রের ব্যবচ্ছেদ করছিলাম। গত 3 মাস একেবারে বেকার বসে থেকে ব্যোমকেশের ধৈর্যের লৌহ শৃঙ্খলও বোধহয় ছিঁড়বার উপক্রম করেছিল। দিনের পর দিন সংবাদপত্রের নিষ্প্রাণ ও বৈচিত্র্যহীন পৃষ্ঠা থেকে অপদার্থ খবর সংগ্রহ করে সময় আর কাটতেই চাইছিল না। আমার নিজের মনের অবস্থা যেরকম শোচনীয় হয়ে উঠেছিল, তা থেকেই বুঝতে পারছিলাম ব্যোমকেশের মস্তিষ্কের ক্ষুধা ইন্ধন অভাবে কিরকম উগ্র ও দুর্বহ হয়ে উঠেছে। কিন্তু তবু সমবেদনা প্রকাশ করে তাকে শান্ত করার চেষ্টা করিনি, বরঞ্চ এই অনিপ্সিত নৈষ্কর্মের জন্য যেন সেই মূলত দায়ী এমনিভাবে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছি। আজ প্রভাতে তার এই হতাশাপূর্ণ ভাব দেখে আমার একটু অনুশোচনা হলো। মস্তিষ্কের খোরাক সহসা বন্ধ হয়ে গেলে সুস্থ বলবান মস্তিষ্কের কীরকম দুর্দশা হয় তা তো জানি। উপরন্তু আবার বন্ধুর খোঁচা খেতে হলে ব্যাপারটা নিতান্তই নিষ্করুণ হয়ে পড়ে। আমি আর তাকে প্রশ্ন না করে অনুতপ্ত চিত্তে খবরের কাগজখানা খুললাম। এই সময়ে চারিদিকে সভা সমিতি এবং অধিবেশনের ধুম পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সংবাদ ব্যবসায়ীরা সরসতর সংবাদের অভাবে এই সব সভার মামুলি বিবরণ ছেপে পৃষ্ঠা ভর্তি করেছে। তার ফাঁকে ফাঁকে সিনেমা ও থিয়েটার সার্কাসের বিজ্ঞাপন সচিত্র বিচিত্র রূপে আমোদলোলুপ পাঠকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। দেখলাম কলকাতাতেই গোটা 5 বড় বড় সভা চলছে। তাছাড়া দিল্লিতে নিখিল ভারতীয় বিজ্ঞান সভার অধিবেশন বসেছে। ভারতের নানান দিক থেকে অনেক হোমরা চোমরা বৈজ্ঞানিক পণ্ডিত একজোট হয়েছেন। কথার ধোঁয়ায় বোধহয় দিল্লির আকাশ বিষাক্ত করে তুলেছে।
সংবাদপত্র মারফত যতটুকু ধুঁয়ো চারিদিকে ছড়িয়ে পড়ছে তারই ঠেলায় মস্তিষ্কের কোটরে ঝুল পড়ার উপক্রম হয়েছে। আমি সময় সময় ভাবি, আমাদের দেশের বৈজ্ঞানিকরা কাজ না করে এত বাক বিস্তার করেন কেন? দেখতে পাই যিনি যত বড় বৈজ্ঞানিক তিনি তার চতুর্গুণ বাগ্মী। নিরুৎসুকভাবে বিজ্ঞান কংগ্রেসের বিবরণ পড়তে পড়তে একটা নাম দৃষ্টি আকর্ষণ করলো। ইনি কলকাতার একজন খ্যাতনামা প্রফেসর ও বিজ্ঞান গবেষক, নাম দেবকুমার সরকার। বিজ্ঞান সভায় ইনি সুদীর্ঘ বক্তৃতা দিয়েছেন। অবশ্য ইনি ছাড়া অন্য কোনো বাঙালি যে বক্তৃতা দেননি এমন নয়, অনেকেই দিয়েছেন। বিশেষ করে দেবকুমার বাবুর নামটা চোখে পড়ার কারণ কলকাতায় তিনি আমাদের প্রতিবেশী। আমাদের বাসার কয়েকখানি বাড়ির পরই গলির মুখে তাঁর বাসা। তাঁর সঙ্গে আমাদের সাক্ষাৎ আলাপ ছিল না, কিন্তু তাঁর পুত্র হাবুলের সম্পর্কে আমরা তাঁর সঙ্গে নেপথ্য থেকেই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। দেবকুমার বাবুর ছেলে হাবুল কিছুদিন থেকে ব্যোমকেশের ভক্ত হয়ে পড়েছিল। ছোকরার বয়স এই 18-19, কলেজের 2য় কিংবা 3য় বার্ষিক শ্রেণীতে পড়তো। ভালো মানুষ ছেলে, আমাদের সামনে বেশি কথা বলতে পারতো না, তদ্গতভাবে ব্যোমকেশের মুখের দিকে চেয়ে থাকতো। ব্যোমকেশ মৃদু হেসে এই অস্ফুটবাক ভক্তের পুজো গ্রহণ করত, কখনো বা চা খাওয়ার নিমন্ত্রণ করত। হাবুল একেবারে কৃতার্থ হয়ে যেত। এই হাবুলের বাবা কীরকম বক্তৃতা দিয়েছেন জানার জন্য একটু কৌতূহল হলো। পড়ে দেখলাম দেশি বৈজ্ঞানিকদের অভাব অসুবিধার সম্বন্ধে ভদ্রলোক যা বলেছেন তা নেহাত মিথ্যা নয়। ব্যোমকেশকে পড়ে শোনালে তার মনটা বিষয়ান্তরে সঞ্চারিত হয়ে হয়তো একটু প্রফুল্ল হতে পারে। তাই বললাম, ওহে আমাদের হাবুলের বাবা দেবকুমার বাবু বক্তৃতা দিয়েছেন, শোনো। ব্যোমকেশ কড়িকাঠ থেকে চক্ষু নামালো না, বিশেষ ঔৎসুক্যও প্রকাশ করল না। আমি পড়তে আরম্ভ করলাম। এ কথা সত্য যে জ্ঞান বিজ্ঞানের সাহায্য ব্যতীত কোনো জাতি বড় হতে পারেনি। অনেকের ধারণা এইরকম যে ভারতবাসী বৈজ্ঞানিক গবেষণায় পরাঙ্মুখ এবং তাদের উদ্ভাবনী শক্তি নেই। এই জন্যই ভারত পরনির্ভর ও পরাধীন হয়ে আছে। এই ধারণা যে সম্পূর্ণ ভ্রমাত্মক, ভারতের গরিমাময় অতীত তার প্রমাণ। নব্য বিজ্ঞানের যা বীজমন্ত্র তা যে ভারতেই প্রথম আবিষ্কৃত হয়েছিল ও পরে কাশপুষ্পের বীজের ন্যায় বায়ুতাড়িত হইয়া দূর দূরান্তরে ছড়াইয়া পড়িয়াছে তা সুধী সমাজে উল্লেখ করা বাহুল্য মাত্র। গণিত, জ্যোতিষ, নিদান, স্থাপত্য এই চতুস্তম্ভের ওপর আধুনিক বিজ্ঞান ও তৎপ্রসূত সভ্যতা প্রতিষ্ঠিত, অথচ ওই 4টি বিজ্ঞানেরই জন্মভূমি ভারতবর্ষ। কিন্তু এ কথা অস্বীকার করিবার উপায় নাই যে বর্তমানে আমাদের এই অসামান্য উদ্ভাবনী প্রতিভা নিস্তেজ ম্রিয়মান হইয়া পড়িয়াছে। ইহার কারণ কি? আমরা কি মানসিক বলে পূর্বাপেক্ষায় হীন হইয়া পড়িয়াছি? না, তাহা নহে। আমাদের প্রতিভা অফলপ্রসূ হইবার অন্য কারণ আছে। পুরাকালে আচার্য ও ঋষিগণ, যাদের বর্তমানকালে আমরা স্যাভেন্ট বলিয়া থাকি, রাজ অনুগ্রহের আওতায় বসিয়া সাধনা করিতেন। অর্থচিন্তা তাঁদের ছিল না। অর্থের প্রয়োজন হইলে রাজা সে অর্থ যোগাইতেন। সাধনার সাফল্যের জন্য যাহা কিছু প্রয়োজন হইত রাজকোষের অসীম ঐশ্বর্য তৎক্ষণাৎ তাহা যোগাইয়া দিত। আচার্যগণ অভাবমুক্ত হইয়া কুণ্ঠাহীন চিত্তে সাধনা করিতেন এবং অন্তিমে সিদ্ধি লাভ করিতেন। কিন্তু বর্তমানে ভারতীয় বৈজ্ঞানিকের অবস্থা কিরূপ? রাজা বৈজ্ঞানিক গবেষণায় পরিবেশক নহেন। ধনী ব্যক্তিরাও জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য অর্থ ব্যয় করতে কুণ্ঠিত। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিমিত আয়োজনের উপর নির্ভর করিয়া উচ্চবৃত্তির সাহায্যে আমাদের সাধনায় প্রবৃত্ত হইতে হয়। ফলে আমাদের সিদ্ধিও তদুপযুক্ত হইয়া থাকে। ক্ষুধা ক্ষীণ মস্তিষ্ক বৃহতের ধারণা করিতে পারে না। তবুও আমি গর্ব করিয়া বলিতে পারি, যদি আমরা অর্থের অভাবে পীড়িত না হইয়া অকুণ্ঠ চিত্তে সাধনা করিতে পারিতাম, তাহা হইলে আমরা জগতের কোনো জাতির নিকটেই ন্যূন হইয়া থাকিতাম না। কিন্তু হায়, অর্থ নাই, কমলার কৃপার অভাবে আমাদের বাণীর সাধনা ব্যর্থ হইয়া যাইতেছে। তবু এই দৈন্য নির্জিত অবস্থাতেও আমরা যাহা করিয়াছি তাহা নিন্দার বিষয় নহে, শ্লাঘার বিষয়।
আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ল্যাবরেটরিতে যে সকল আবিষ্ক্রিয়া মাঝে মাঝে অতর্কিত আবির্ভূত হইয়া আবিষ্কর্তাকে বিস্ময়ে অভিভূত করিয়া ফেলিতেছে, কে তাহার সংবাদ রাখে? আবিষ্কারক নিজের গোপন আবিষ্কার সযত্নে বুকে লুকাইয়া নীরবে আরও অধিক জ্ঞানের সন্ধানে ঘুরিতেছে, কিন্তু সে একাকী, তাহাকে সাহায্য করিবার কেহ নাই। বরঞ্চ সর্বদাই ভয় পরস্য গৃধ্ণু চোরের দল চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছে। তাই বলিতেছি, অর্থ চাই, সহানুভূতি চাই, গবেষণা করিবার অফুরন্ত উপকরণ চাই। সাধনায় সিদ্ধি লাভ করিলে নিষ্কণ্টকে যশ লাভের নিশ্চিন্ত সম্ভাবনা চাই। থামো থামো। প্রফেসর মশাইয়ের ভাষাটি বেশ গাল ভরা, তাই শব্দপ্রবাহে গা ভাসিয়ে পড়ে চলেছিলাম। হঠাৎ ব্যোমকেশ বলে উঠল, থামো থামো। কি হলো? চাই চাই চাই, আর আস্ফালন ভালো লাগে না। বিষের সঙ্গে খোঁজ নেই, কুলোপানা চক্কর। আমি বললাম, ওই তো মজা। মানুষ নিজের অক্ষমতার একটা না একটা সাফাই সর্বদাই তৈরি করে রাখে। আমাদের দেশের আচার্যরাও যে তার ব্যতিক্রম নয়, দেবকুমার বাবুর লেকচার পড়লেই তা বোঝা যায়। ব্যোমকেশের মুখের বিরক্তি অবসাদ ভেদ করে একটা ব্যঙ্গ বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, হাবুল ছোকরা দেখতে হাবাগোবা ভালো মানুষ হলেও ভেতরে ভেতরে বেশ বুদ্ধিমান। তার বাবা হয়ে দেবকুমার বাবু এমন ইয়ের মতো আদি অন্তহীন বক্তৃতা দিয়ে বেড়ান কেন, এই আশ্চর্য। আমি বললাম, কেন, বুদ্ধিমান ছেলের বাবা হলেই বুদ্ধিমান হতে হবে? হ্যাঁ, এমন কোনো কথা নেই। দেবকুমার বাবুকে তুমি দেখেছো? ঠিক বলতে পারি না। তাকে দেখবার দুর্নিবার আকাঙ্ক্ষা কখনো প্রাণে জাগেনি। তবে শুনেছি তিনি দ্বিতীয় পক্ষে বিবাহ করেছেন। নির্বুদ্ধিতার এর চেয়ে বড় প্রমাণ আর কি থাকতে পারে? বলে ব্যোমকেশ ক্লান্তভাবে চোখ বুঝল। ঘড়িতে 8:30 বাজলো। বসে বসে আর কি করব ভেবে না পেয়ে শেষে পুঁটিরামকে আর এক দফা চা ফরমাস দেব ভাবছি। এমন সময় ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে উঠে বসে বলল, সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? কিছুক্ষণ উৎকর্ণ হয়ে থেকে আবার ঠেসান দিয়ে বসে বিরস্বরে বলল, হাবুল। তার আবার কি হলো? বড্ড তাড়াতাড়ি আসছে। মুহূর্ত পরেই হাবুল সজোরে দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। তার চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন ভয়ে ও অভাবনীয় আকস্মিক দুর্ঘটনার আঘাতে ঠিকরে বের হয়ে আসছে। এমনিতেই তার চেহারাখানা খুব একটা সুদর্শন নয়, একটু মোটাসোটা ধরনের গড়ন, মুখ গোলাকার, চিবুক ও গণ্ডে নবজাত দাড়ির অন্ধকার ছায়া, তার উপর এই পাগলের মতো আবির্ভাব। আমি ধর্মর করে উঠে দাঁড়িয়ে বললাম, এ কি হে হাবুল, এ কি হয়েছে? হাবুলের পাগলের মতো দৃষ্টি কিন্তু ব্যোমকেশের উপর নিবদ্ধ ছিল। আমার প্রশ্ন বোধ করি সে শুনতেই পেল না। টলতে টলতে ব্যোমকেশের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, ব্যোমকেশ দা, সর্বনাশ হয়ে গেছে। আমার বোন রেখা হঠাৎ হঠাৎ মারা গেছে। বলে হাউমাউ করে কেঁদে উঠল। ব্যোমকেশ হাবুলকে হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিল। কিছুক্ষণ তাকে শান্ত করা গেল না। সে অসহায়ভাবে কাঁদতেই লাগলো। বেচারার বয়স বেশি নয়, বালক বললেই হয়। তার উপর এই অকস্মাৎ দারুণ ঘটনায় একেবারে উদ্ভ্রান্ত, অভিভূত হয়ে পড়েছিল। হাবুলের যে বোন আছে এ খবর আমরা জানতাম না। তার পারিবারিক খুঁটিনাটি জানবার কৌতূহল কোনোদিনই হয়নি। শুধু এইটুকু শুনেছিলাম যে হাবুলের মায়ের মৃত্যুর পর দেবকুমার বাবু আবার বিয়ে করেছিলেন। বিমাতাটি সপত্নী পুত্রকে খুব স্নেহের দৃষ্টিতে দেখেন না, এটাও আঁচে আন্দাজে বুঝেছিলাম। মিনিট 5 পর অপেক্ষাকৃত সুস্থির হয়ে হাবুল ব্যাপারটা খুলে বলল। দেবকুমার বাবু কয়েকদিন হলো দিল্লি গিয়েছেন। বাড়িতে হাবুল, তার অনূঢ়া ছোট বোন রেখা ও তাদের সৎমা আছেন। আজ সকালে উঠে হাবুল যথারীতি নিজের তেতলার নিভৃত ঘরে পড়তে বসেছিল। 8টা বেজে যাওয়ার পর নিচে হঠাৎ সৎমার কণ্ঠে ভীষণ চিৎকার শুনে তাড়াতাড়ি নেমে এলো। দেখলো সৎমা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে ঊর্ধ্বস্বরে প্রলাপ বকছে। তার প্রলাপের কোনো অর্থ বুঝতে না পেরে হাবুল রান্নাঘরে প্রবেশ করে দেখলো তার বোন রেখা উনুনের সামনে হাঁটু গেড়ে বসে আছে। কি হয়েছে জানার জন্য হাবুল তাকে প্রশ্ন করলো, কিন্তু রেখা কোনো উত্তর দিল না। তখন তার গায়ে হাত দিয়ে নাড়া দিতেই হাবুল বুঝলো রেখা নেই।
তার গা বরফের মতো ঠান্ডা, হাত পা ক্রমশ শক্ত হয়ে আসছে। এই পর্যন্ত বলে হাবুল আবার কেঁদে উঠল। বলল, এখন আমি কি করব ব্যোমকেশদা? বাবা বাড়ি নেই, তাই আপনার কাছে ছুটে এলাম। রেখা মরে গিয়েছে। কি করে এমন হলো ব্যোমকেশদা? হাবুলের এই শোকবিহ্বল ব্যাকুলতা দেখে আমার চোখও সজল হয়ে উঠল। ব্যোমকেশ হাবুলের পিঠে হাত দিয়ে বলল, হাবুল, তুমি পুরুষ মানুষ, বিপদে অধীর হয়েও না। কি হয়েছিল রেখার, বলো দেখি। বুকের ব্যামো ছিল কি? তা তো জানি না। কত বয়স? 16 বছর। আমার চেয়ে 2 বছরের ছোট। সম্প্রতি কোনো অসুখ বিসুখ হয়েছিল? এই বেরি বেরি বা ওই রকম কিছু? না তো। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, চলো তোমার বাড়িতে। নিজের চোখে না দেখলে কিছুই ধারণা করা যাচ্ছে না। তোমার বাবাকে তাড় করা দরকার, তিনি এসে পড়ুন। কিন্তু সে 2 ঘন্টা পর করলেও চলবে। আপাতত একজন ডাক্তার চাই। তোমার বাড়ির কাছেই ডাক্তার রুদ্র থাকেন না? বেশ, এসো অজিত। কয়েক মিনিট পর দেবকুমার বাবুর বাড়ির সামনে উপস্থিত হলাম। বাড়িটার সামনের অংশ সংকীর্ণ, যেন দুই দিকের বাড়ির চাপে চ্যাপ্টা হয়ে ওপর দিকে উঠে গেছে। নিচের তলায় কেবল একটি বসার ঘর, তাছাড়া ভেতর দিকে কলঘর, রান্নাঘর ইত্যাদি আছে। আমরা দ্বারে উপস্থিত হয়ে দাঁড়াতেই অন্দর থেকে একটা তীক্ষ্ণ স্ত্রীকণ্ঠের ছেদবিরামহীন আওয়াজ কানে এলো। কণ্ঠস্বরে উদ্বেগ ও আশঙ্কার চিহ্ন পূর্ণমাত্রায় থাকলেও শোকের লক্ষণ বিশেষ পাওয়া গেল না। বুঝলাম বিমাতা বিলাপ করছেন। একটা বৃদ্ধ গোছের ভৃত্য কিংকর্তব্য বিমূঢ়ের মতো বাইরে দাঁড়িয়েছিল। ব্যোমকেশ তাকে বলল, তুমি এ বাড়ির চাকর? যাও, ওই বাড়ি থেকে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। চাকরটা কিছু একটা করার সুযোগ পেয়ে যে আজ্ঞে বলে দ্রুত প্রস্থান করলো। তখন হাবুলের সঙ্গে আমরা ভেতরে প্রবেশ করলাম। যার কণ্ঠস্বর বাইরে থেকে শুনতে পেয়েছিলাম, তিনি ওপরে উঠবার সিঁড়ির সামনে দাঁড়িয়ে একা অনর্গলভাবে বকে চলেছিলেন। আমাদের পদশব্দে তাঁর চমক ভাঙল। তিনি উচ্চকিতভাবে আমাদের পানে চাইলেন। 2 জন অপরিচিত লোককে হাবুলের সঙ্গে দেখে তিনি মাথার উপর আঁচলটা টেনে দিয়ে ক্ষিপ্র পদে ওপরে উঠে গেলেন। আমি মুহূর্তের জন্য তার মুখখানা দেখতে পেয়েছিলাম। আমার মনে হলো তার আরক্ত চোখের ভিতর একটা ত্রাস মিশ্রিত বিরক্তির ছায়া দেখা দিয়েই আঁচলের আড়ালে ঢাকা পড়ে গেল। হাবুল অস্ফুট স্বরে বলল, আমার মা। ব্যোমকেশ বলল, বুঝেছি। রান্নাঘরটা কোন দিকে? হাবুল আঙুল দিয়ে দেখিয়ে দিল। অল্প পরিসর চতুষ্কোণ উঠোন ঘিরে ছোট ছোট কয়েকটা ঘর, তার মধ্যে যেটি সব থেকে বড় সেইটাই রান্নাঘর। পাশে একটা জলের কল থেকে ক্ষীণ ধারায় জল পড়ে দরজার সামনের অংশটা পিচ্ছিল করে রেখেছে। জুতো খুলে আমরা রান্নাঘরে প্রবেশ করলাম। ঘরটা প্রায় অন্ধকার, আলো প্রবেশের কোনো পথ নেই। হাবুল দরজার পাশে হাত বাড়িয়ে সুইচ টিপতেই একটা ধোঁয়াটে বৈদ্যুতিক বাল্ব জ্বলে উঠল। তখন ঘরের ভেতরটা ভালো করে দেখতে পেলাম। ঘরের অপর দিকে দেয়াল সংলগ্ন পাশাপাশি 2টি কয়লার উনুন, তাতে ভাঙা পাথুরে কয়লা স্তূপীকৃত হয়ে রয়েছে, কিন্তু আগুন নেই। এই অগ্নিহীন চুল্লির সামনে নতজানু হয়ে একটা মেয়ে বসে আছে, যেন বেদী প্রান্তে উপাসনারত একটি স্ত্রী মূর্তি। মেয়েটির দেহ সামনের দিকে ঝুঁকে আছে, মাথাও বুকের ওপর নেমে পড়েছে। হাত দুটি লম্বিত দেখে মনে হয় না যে সে মৃত। ব্যোমকেশ সন্তর্পণে গিয়ে তার নাড়ি টিপল। তার মুখ দেখেই বুঝলাম নাড়ি নেই। ব্যোমকেশ হাত ছেড়ে দিয়ে ধীরে ধীরে মেয়েটির চিবুক ধরে মুখ তুলল। প্রাণহীন দেহে মৃত্যুকাঠিন্য দেখা দিতে আরম্ভ করেছে। মুখ অল্প একটু উঠল। মেয়েটা বেশ সুশ্রী, হাবুলের মতো নয়। রং ফর্সা, মুখের গড়ন ধারালো, নিচের ঠোঁট অভিমানিনীর মতো স্বভাবতই ঈষৎ স্ফুরিত। 16 বছর বয়সের অনুযায়ী দেহ সহস্রব বেশ পূর্ণতা লাভ করেছে। মাথার দীর্ঘ চুলগুলি বোধহয় স্নানের পূর্বে বিনুনি খুলে পিঠে ছড়িয়ে দিয়েছিল, সেইভাবেই ছড়ানো আছে। পরিধানে একটা অর্ধমলিন গঙ্গা যমুনা ডুরে।
অলংকারের মধ্যে হাতে 3 গাছি করে সোনার চুড়ি, কানে মিনা করা হালকা ঝুমকো, গলায় একটি সরু হার। ব্যোমকেশ নিকট থেকে তাকে ভালো করে দেখে উঠে দাঁড়ালো। তারপর দূর থেকে তার বসার ভঙ্গি ইত্যাদি সমগ্রভাবে দেখবার জন্য কয়েক পা সরে গিয়ে দাঁড়ালো। খানিকক্ষণ একাগ্র দৃষ্টিতে মেয়েটির পানে চেয়ে থেকে সে আবার নিকটে ফিরে এলো। মেয়েটির ডান হাতখানি তুলে করতল পরীক্ষা করে দেখল। করতলে কয়লার কালি লেগে আছে। সে নিজের হাতে উনুনে কয়লা দিয়েছে সহজেই অনুমান করা যায়। আঙুলগুলো ঈষৎ কুঞ্চিত, তর্জনী এবং অঙ্গুষ্ঠের অগ্রভাগ পরস্পর সংলগ্ন হয়ে আছে। ব্যোমকেশ আঙুল দুটো সাবধানে পৃথক করতেই একটি ক্ষুদ্র জিনিস খসে মাটিতে পড়ল। ব্যোমকেশ সেটা মাটি থেকে তুলে নিজের হাতে রেখে আলোর দিকে পরীক্ষা করল। আমিও ঝুঁকে দেখলাম একটি দেশলাই কাঠির অতি ক্ষুদ্র দগ্ধাবশেষ। দেশলাইয়ের কাঠি জ্বলে জ্বলে আঙুল পর্যন্ত পৌঁছালে যেটুকু বাকি থাকে সেইটুকু। গভীর মনঃসংযোগে কাঠিটা কিছুক্ষণ দেখে ব্যোমকেশ সেটা ফেলে দিল। তারপর মেয়েটির বাঁ হাত তুলে দেখল বাঁ হাতটি মুষ্টিবদ্ধ ছিল। মুঠি খুলতেই একটা দেশলাইয়ের বাক্স দেখা গেল। ব্যোমকেশ বাক্সটি খুলে দেখল কয়েকটি কাঠি রয়েছে। ভাবতে ভাবতে বলল, আমিও এই প্রত্যাশাই করেছিলাম। দেশলাই জেলে উনুনে আগুন দিতে যাচ্ছিল, এমন সময় মৃত্যু হয়েছে। অতঃপর ব্যোমকেশ মৃতদেহ ছেড়ে ঘরের চারিদিকে দৃষ্টি ফেরালো। মেঝের ওপর সিক্ত পদচিহ্ন শুকিয়ে অস্পষ্ট দাগ হয়েছিল। সেগুলো ভালো করে পরীক্ষা করলো। শেষে ঘাড় নেড়ে বলল, না, মৃত্যুকালে ঘরে আর কেউ ছিল না। পরে একজন স্ত্রীলোক ঘরে ঢুকেছিলেন, তারপর হাবুল ঢুকেছিল। এই সময় বাইরে শব্দ শোনা গেল। ব্যোমকেশ বলল, বোধহয় ডাক্তার রুদ্র এলেন। হাবুল, তাকে নিয়ে এসো। হাবুল বাইরে গেল। আমিও এই অবসরে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, কিছু বুঝলে? ব্যোমকেশ ভ্রু কুঞ্চিত করে মাথা নাড়ল। কিচ্ছু না, কেবল এইটুকু বোঝা যাচ্ছে যে মেয়েটি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত জানতো না যে মৃত্যু এত নিকট। ডাক্তার রুদ্রকে নিয়ে হাবুল ফিরে এলো। ডাক্তার রুদ্র বয়স্ক লোক, কলকাতার একজন নামজাদা চিকিৎসক, কিন্তু অত্যন্ত রূঢ় ও কটুভাষী বলে তাঁর দুর্নাম ছিল। মেজাজ সর্বদাই সপ্তমে চলে থাকত। এমনকি মুমূর্ষু রোগীর ঘরেও তিনি এমন ব্যবহার করতেন যে তিনি না হয়ে অন্য কোনো ডাক্তার হলে তাঁর পেশা চলা কঠিন হয়ে পড়ত। একমাত্র চিকিৎসা শাস্ত্রে অসাধারণ প্রতিভার বলে তিনি পসার প্রতিপত্তি বজায় রেখেছিলেন। এছাড়া তার মধ্যে অন্য কোনো গুণ আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। ডাক্তার রুদ্রের চেহারা থেকেও তাঁর চরিত্রের আভাস পাওয়া যায়। নিকষ কালো গায়ের রং, ঘোড়ার মতো লম্বা কদাকার মুখে রক্তবর্ণ দুটো চক্ষুর দৃষ্টি দুর্বিনীত, আত্মম্ভরিতায় যেন মানুষকে মানুষ বলেই গণ্য করে না। অধরষ্ঠের গঠনেও ওই সার্বজনীন অবস্থা ফুটে উঠছে। তিনি যখন ঘরে এসে ঢুকলেন তখন মনে হলো মূর্তিমান দম্ভ কোট প্যান্টলুন ও জুতো শুদ্ধু ঘরের মধ্যে এসে দাঁড়ালো। হাবুল নীরবে অঙ্গুলি নির্দেশ করে ভগিনীর দেহ দেখিয়ে দিল। ডাক্তার রুদ্র স্বভাব কর্কশ্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে, মারা গেছে? ব্যোমকেশ বলল, আপনিই দেখুন। ডাক্তার রুদ্র ব্যোমকেশের দিকে দম্ভ কষায় চোখ তুলে বললেন, আপনি আপনি কে? আমি পারিবারিক বন্ধু। ব্যোমকেশকে সম্পূর্ণ উপেক্ষা করে ডাক্তার রুদ্র হাবুলকে জিজ্ঞেস করলেন, এটি কে? দেবকুমার বাবুর মেয়ে? হাবুল ঘাড় নাড়ল। ডাক্তার রুদ্রের উত্থিত ভ্রু ললাটে ঈষৎ কৌতূহল প্রকাশ পেল। তিনি মৃতদেহের পানে তাকিয়ে বললেন, এরই নাম রেখা? হাবুল আবার ঘাড় নাড়ল। তা কি হয়েছে নাকি? কিছু না, হঠাৎ। ডাক্তার রুদ্র তখন হাঁটু গেড়ে রেখার পাশে বসলেন। মুহূর্তের জন্য একবার নাড়িতে হাত দিলেন, একবার চোখের পাতা টেনে চোখের তারকা দেখলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মারা গেছে। প্রায় 2 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। রাইগার মার্টিস সেট ইন করেছে। কথাগুলো তিনি এমন পরিতৃপ্তির সঙ্গে বললেন যেন অত্যন্ত সুসংবাদ। শোনা মাত্র শ্রোতারা বুঝি খুশি হয়ে উঠবে। ব্যোমকেশ প্রশ্ন করল,
কিসে মৃত্যু হয়েছে বলতে পারেন কি? সেটা অটপসি না করে বলা অসম্ভব। আমি চললুম, আমার ভিজিট 32 টাকা বাড়িতে পাঠিয়ে দিও, আর পুলিশে খবর দেওয়া দরকার, মৃত্যু সন্দেহজনক। বলে ডাক্তার রুদ্র প্রস্থান করলেন। রান্নাঘর থেকে বের হয়ে এসে ব্যোমকেশ বলল, পুলিশে খবর পাঠানোই উচিত, নইলে আরও অনেক হাঙ্গামা হতে পারে। আমাদের থানার দারোগা বীরেনবাবুর সঙ্গে আমার আলাপ আছে, আমি তাকে খবর দিচ্ছি। এক টুকরো কাগজে তাড়াতাড়ি কয়েকটি ছত্র লিখে ব্যোমকেশ চাকরের হাতে দিয়ে থানায় পাঠিয়ে দিল। তারপর বলল, মৃতদেহ এখন নড়াচড়া করে কাজ নেই, পুলিশ এসে যা হয় করবে। দরজায় শেকল তুলে দিয়ে বলল, হাবুল, একবার রেখার ঘরটা দেখতে পেলে ভালো হতো। ভারী গলায় আসুন বলে হাবুল আমাদের ওপরে নিয়ে চলল। প্রথম খানিকটা কান্নাকাটি করার পর সে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে পড়েছিল। যে যা বলছিল কলের পুতুলের মতো তাই পালন করছিল। দোতলায় গোটা দিনের ঘর, তার সর্বশেষেরটি রেখার। বাকি দুটি বোধ করি দেবকুমার বাবু ও তাঁর গৃহিণীর শয়নকক্ষ। রেখার ঘরে প্রবেশ করে দেখলাম ঘরটা আয়তনে ছোট হলেও পরিপাটিভাবে গোছানো। আসবাব বেশি নেই, যে কটা আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একধারে একখানি ছোট্ট খাটের উপর বিছানা, অপরদিকে জানলার ধারে লেখবার টেবিল, পাশে ক্ষুদ্র শেলফে 2 সারি বাংলা বই সাজানো। দেয়ালে ব্র্যাকেটের ওপর একটা আয়না, তার পদমূলে চিরুনি, চুলের ফিতে, কাঁটা ইত্যাদি রয়েছে। ঘরটির সর্বত্র গৃহকর্মে সুনিপুণা ও শিক্ষিতা মেয়ের হাতের চিহ্ন যেন আঁকা রয়েছে। ব্যোমকেশ ঘরের এটা ওটা নেড়ে একবার চারিদিকে ঘুরে বেড়ালো, চুলের ফিতে ও কাঁটা নিয়ে পরীক্ষা করলো, তারপর জানলার ধারে গিয়ে দাঁড়ালো। গলির অপরদিকে একটু পাশে ডাক্তার রুদ্রের প্রকাণ্ড বাড়ি ও ডাক্তারখানা। বাড়ির খোলা ছাদ জানলা দিয়ে স্পষ্ট দেখা যায়। ব্যোমকেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল, তারপর ফিরে টেবিলের দেরাজ ধরে টানলো। দেরাজে চাবি ছিল না, টান দিতেই খুলে গেল। দেখলাম তাতে বিশেষ কিছু নেই। 2-1টা খাতা, চিঠি লেখার প্যাড, গন্ধদ্রব্যের শিশি, ছুঁচ, সুতো ইত্যাদি রয়েছে। একটা শিশি তুলে নিয়ে ব্যোমকেশ দেখল ভেতরে কয়েকটা সাদা ট্যাবলেট রয়েছে। ব্যোমকেশ বলল, অ্যাসপিরিন। রেখা কি অ্যাসপিরিন খেত? হাবুল বলল, হ্যাঁ, মাঝে মাঝে তার মাথা ধরতো। শিশি রেখে দিয়ে ব্যোমকেশ চিন্তিতভাবে ঘরময় পরিভ্রমণ করল। শেষে বিছানার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। বিছানায় শোয়ার চিহ্ন বিদ্যমান। লেপটা এলোমেলোভাবে পায়ের দিকে পড়ে আছে। মাথার বালিশে মাথার চাপের দাগ। কিছুক্ষণের জন্য শ্মশান বৈরাগ্যের মতো একটা ভাব মনকে বিষণ্ণ করে দিল। এই তো মানুষের জীবন। যার শোয়ার দাগ এখনো শয্যা থেকে মিলিয়ে যায়নি, সে প্রভাতে উঠেই কোন অনন্তের পথে যাত্রা করেছে তার ঠিকানা নেই। ব্যোমকেশ অন্যমনস্কভাবে মাথার বালিশটা তুলল। একখণ্ড ফিকা সবুজ রঙের কাগজ বালিশের তলায় চাপা ছিল। বালিশ সরাতেই সেটি প্রকাশ হয়ে পড়ল। ব্যোমকেশ সচকিতে কাগজখানা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখল। ভাঁজ করা চিঠির কাগজ। সে একবার একটু ইতস্তত করল, তারপর চিঠির ভাঁজ খুলে পড়তে আরম্ভ করল। আমিও গলা বাড়িয়ে চিঠিখানা পড়লাম। মেয়েলি ছাঁদের অক্ষরে তাতে লেখা ছিল, নন্তুদা, আমাদের বিয়ের সম্বন্ধ ভেঙে গেল। তোমার বাবা 10,000 টাকা চান, অত টাকা বাবা দিতে পারবেন না। আর কাউকে আমি বিয়েও করতে পারবো না, এ বোধহয় তুমি জানো। কিন্তু এ বাড়িতে থাকাও আর অসহ্য হয়ে উঠেছে। আমাকে একটু বিষ দিতে পারো? তোমাদের ডাক্তারখানায় তো অনেক রকম বিষ পাওয়া যায়, দিও। যদি না দাও, অন্য যে কোনো উপায়ে আমি মরবো। তুমি তো জানো আমার কথার নড়চড় হয় না। ইতি, তোমার রেখা। চিঠিখানা পড়ে ব্যোমকেশ নীরবে হাবুলের হাতে দিল। হাবুল পড়ে আবার ঝরঝর করে কেঁদে ফেলল। অশ্রু উদ্গলিত কণ্ঠে বলল, আমি জানতুম এই হবে, রেখা আত্মহত্যা করবে। নন্তুকে
নন্টুদা ডাক্তার রুদ্রর ছেলে। রেখার সঙ্গে ওর বিয়ের সম্বন্ধও হয়েছিল। নন্টুদা বড্ড ভালো, কিন্তু ওই চামারটা 10,000 টাকা চেয়ে বাবাকে রাগিয়ে দিলে। ব্যোমকেশ নিজের মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, কিন্তু যাকগে। তারপর হাবুলের হাত ধরে বিছানায় বসিয়ে স্নিগ্ধ স্বরে তাকে সান্ত্বনা দিতে লাগলো। হাবুল রুদ্ধস্বরে বলল, ব্যোমকেশ দা, নিজের বলতে আমার ওই বোনটি ছাড়া আর কেউ ছিল না। মা নেই, বাবাও আমাদের কথা ভাববার সময় পান না। বলে সে মুখে কাপড় দিয়ে ফোঁপাতে লাগলো। যা হোক, ব্যোমকেশের স্নিগ্ধ সান্ত্বনা বাক্যে কিছুক্ষণ পর সে অনেকটা শান্ত হলো। তখন ব্যোমকেশ বলল, চলো, এই এখনই পুলিশ আসবে। তার আগে তোমার মাকে কিছু জিজ্ঞাসা করার আছে। হাবুলের বিমাতা নিজের ঘরে ছিলেন। হাবুল গিয়ে ব্যোমকেশের আবেদন জানালো। তিনি আর ঘোমটা টেনে দরজার পাশে এসে দাঁড়ালেন। ইতিপূর্বে তাকে এক নজর মাত্র দেখেছিলাম, এখন আরো ভালো করে দেখলাম। তার বয়স বোধ হয় 27-28 বছর হবে। রোগা লম্বা ধরনের চেহারা, রং বেশ ফর্সা, মুখের গড়নও সুন্দর, কিন্তু তবু তাকে দেখে সুন্দরী বলা তো দূরের কথা, এ চলনসই বলতেও দ্বিধা হয়। চোখের দৃষ্টিতে একটা স্থায়ী প্রখরতা ভ্রু যুগলের মধ্যে দুটো ছেদ রেখা টেনে দিয়েছে। পাতলা সুগঠিত ঠোঁট এমনভাবে ঈষৎ বাঁকা হয়ে আছে যেন সর্বদাই অন্যের দোষ ত্রুটি দেখে শ্লেষ করছে। তার অসন্তোষ চিহ্নিত মুখ দেখে আমার মনে হলো বিয়ের পর থেকে ইনি একদিনের জন্যও সুখী হননি। মানসিক উদারতার অভাবে সপত্নী সন্তানদের কখনো স্নেহের দৃষ্টিতে দেখেননি। নিজেরও সন্তান হয়নি, তাই তাহার স্নেহহীন চিত্ত মরুভূমির মতো ঊষর ও শুষ্ক রয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, তাঁর বোধ হয় সূচিবাই আছে। তিনি যেরকম ভঙ্গিতে দরজার পাশে এসে দাঁড়ালেন, তাতে মনে হলো তিনি নিজেকে ও নিজের ঘরটিকে সর্বদা অশুদ্ধি থেকে রক্ষা করার চেষ্টা করছেন। পাছে আমরা তাঁর ঘরে পদার্পণ করে ঘরের নিষ্কলুষ পবিত্রতা নষ্ট করে দিই, তিনি দরজা আগলে দাঁড়িয়ে আছেন। আমরা অবশ্য ঘরে প্রবেশ করার চেষ্টা করলাম না, বাইরে দাঁড়িয়ে রইলাম। ব্যোমকেশ প্রশ্ন করল, আজ সকালে রেখার সঙ্গে আপনার দেখা হয়েছিল? প্রত্যুত্তরে মহিলাটি এক গঙ্গা কথা বলে গেলেন। দেখলাম অন্যান্য নারীসুলভ সদ্গুণের মধ্যে বাচালতাও বাদ যায়নি। একবার কথা কওয়ার অবকাশ পেলে আর থামতে পারেন না। ব্যোমকেশের স্বল্পাক্ষর প্রশ্নের উত্তরে তিনি তার মনের ও সংসারের অধিকাংশ কথাই বলে ফেললেন। আজ সকালে ঝি আসেনি দেখে আমি রেখাকে রান্নাঘর নিখিয়ে উনুনে আগুন দিতে বলেছিলাম। অবশ্য সতীন সন্তানদের আমি কখনো আঙুল নাড়িয়েও সংসারের কোনো কাজ করতে বলিনি। নিজের গতর যতদিন আছে নিজেই সব করি, কিন্তু তবু সংসারের 69 কাজ তো আর একা মানুষের দ্বারা সম্ভব নয়। তাই আমি রেখাকে উনান ধরাতে বলে নিজে শোয়ার ঘরে জঞ্জাল মুক্ত করে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে ওপরে চলে আসি, রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে দেখিইনি। তারপর কাপড় ছেড়ে চুল মুছে 10 বার ইষ্টমন্ত্র জপ করে নিচে গিয়ে দেখলাম ওই কাণ্ড। সতীন সন্তানদের কোনো কথায় আমি থাকি না, কিন্তু এমনই আমার দুর্দৈব যে যত ঝঞ্ঝাট আমাকেই পোয়াতে হয়। এখন যে ব্যাপার ঘটেছে তাতে তো সবাই আমাকেই দুষবে। বিশেষত কর্তা ফিরে আসলে যে কি মহামারী কাণ্ড বাঁধাবে তা কল্পনা করাও দুষ্কর। একে তো আমি কর্তার চক্ষুষু, আমি মরলেই কর্তা বাঁচেন। বাক্যস্রোত কিঞ্চিত প্রশমিত হলে ব্যোমকেশ ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আজ সকালে আপনি রেখাকে কি কোনো রূঢ় কথা বলেছিলেন? এবার মহিলাটা একেবারে বেঁকে উঠলেন। রূঢ় কথা? আমার মুখ দিয়ে বেরোয় না রূঢ় কথা। তেমন ভদ্রলোকের মেয়ে আমি নই। এ বাড়িতে ঢুকে অবধি সতীন পো সতীন ঝি নিয়ে ঘর করছি, কিন্তু কেউ বলুক দেখি যে একটা কড়া কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে।
তবে আজ সকালে রেখাকে উনুন ধরাতে পাঠালুম। সে রান্নাঘর থেকে ফিরে এসে বললে দেশলাই খুঁজে পাচ্ছি না বলে ঘরে ঢুকে ব্র্যাকেটের ওপর থেকে দেশলাই নিলে। আমি তখন মেজে মুছছিলুম। বললুম, বাসি কাপড় ঘরে ঢুকলে যে? এত বড় মেয়ে হয়েছ, এটুকু হুঁশ নেই? দেশলাইয়ের দরকার ছিল, দোকান থেকে একটা আনিয়ে নিলেই পারতে। এইটুকু বলেছি, এছাড়া আর একটি কথাও আমার মুখ দিয়ে বেরোয়নি। এতে যদি অপরাধ হয়ে থাকে তো আমি ঘাট মানছি। ব্যোমকেশ শান্তভাবে বলল, অপরাধের কথা নয়, কিন্তু দেশলাই নিতে রেখা আপনার ঘরে এলো কেন? আপনার ঘরেই কি দেশলাই থাকে? গৃহিণী বললেন, হ্যাঁ, রাত্রিরে আমি অন্ধকারে ঘুমোতে পারি না, তেলের ল্যাম্প জ্বেলে শুই, তাই ঘরে দেশলাই রাখতে হয়। ওই ব্র্যাকেটের ওপর ল্যাম্প আর দেশলাই থাকে, সবাই জানে, রেখাও জানতো। ঘরের মধ্যে উঁকি মেরে দেখলাম খাটের শিয়রের দিকে দেয়ালে একটা ক্ষুদ্র কাঠের ব্র্যাকেট, তার উপর ছোট্ট একটা ল্যাম্প রয়েছে। ঘরের অন্যান্য অংশও এই সুযোগে দেখে নিলাম। পরিচ্ছন্নতার আতিশয্যে ঘরের আসবাবপত্র যেন আড়ষ্ট হয়ে আছে। এমনকি দেয়ালে লম্বিত মা কালীর ছবিখানাও যেন ঘরের সুচিতা ভঙ্গের ভয়ে সন্ত্রস্তভাবে জিভ বের করে আছেন। চিন্তাকুঞ্চিত ললাটে ব্যোমকেশ বলল, ও, তাহলে এই সময় রেখাকে আপনি শেষ দেখেন, তারপর আর তাকে জীবিত দেখেননি? না। এই বলে গৃহিণী বোধ করি আর এক প্রস্ত বক্তৃতা শুরু করতে যাচ্ছিলেন, এমন সময় নিচে থেকে চাকর জানালো, বাবু, দারোগা বাবু এসেছেন। আমরা নিচে নেমে গেলাম। দারোগা বীরেনবাবুর সঙ্গে ব্যোমকেশের ঘনিষ্ঠতা ছিল। দুজনেই দুজনের কদর বুঝতেন। বীরেনবাবু মধ্যবয়স্ক লোক, হৃষ্টপুষ্ট মজবুত চেহারা, বিচক্ষণ ও চতুর কর্মচারী বলে তাঁর সুনাম ছিল। বিশেষত তার মধ্যে পুলিশসুলভ আত্মম্ভরিতা বা অন্যের কৃতিত্ব লঘু করে দেখার প্রবৃত্তি ছিল না বলে ব্যোমকেশ তাঁকে যথেষ্ট শ্রদ্ধা করত। কয়েকটা জটিল ব্যাপারে ব্যোমকেশকে তাঁর সাহায্য নিতেও দেখেছি। শহরের নিম্ন শ্রেণীর গাঁট কাটা গুন্ডাদের চালচলন সম্বন্ধে তাঁর অগাধ অভিজ্ঞতা ছিল। ব্যোমকেশের সঙ্গে মুখোমুখি হতেই বীরেনবাবু বললেন, কি খবর ব্যোমকেশবাবু, গুরুতর কিছু নাকি? ব্যোমকেশ বলল, আপনি নিজেই বিচার করুন, বলে তাকে ভিতরে নিয়ে গেল। মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রওনা করে দিয়ে দেবকুমার বাবুকে তার পাঠিয়ে এই শোচনীয় ব্যাপারে যথাসম্ভব সুব্যবস্থা করতে বেলা 2টো বেজে গেল। বাসায় ফিরে আমরা যখন আহারাদি সম্পন্ন করে উঠলাম, তখন শীতের বেলা বেশ পড়ে এসছে। ব্যোমকেশ বিমনা ও নীরব হয়ে রইল। আমিও মনের মধ্যে অনুতাপের মতো একটা অস্বাচ্ছন্দ্য অনুভব করতে লাগলাম। মস্তিষ্কের যে খোরাকের জন্য আমরা ব্যাকুল হয়ে উঠেছিলাম, তা এমন নির্মমভাবে দেখা দেবে কে ভেবেছিল? বেচারা হাবুলের কথা বারবার মনে পড়ে মনটা ব্যথা পীড়িত হয়ে উঠতে লাগলো। ক্রমে সন্ধ্যা হয়ে গেল। ব্যোমকেশ দৃষ্টিহীন চোখে জানলার বাইরে তাকিয়ে নীরব হয়েই রইল। তখন আমি জিজ্ঞাসা করলাম, আত্মহত্যা তাহলে? কি বলো? ব্যোমকেশ চমকে উঠল। হ্যাঁ, ও রেখার কথা বলছো? তোমার কি মনে হয়? যদিও মন সম্পূর্ণ সংশয়মুক্ত ছিল না, তবু বললাম, আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? চিঠির থেকে তো ওর অভিপ্রায় বেশ বোঝাই যাচ্ছে। তা যাচ্ছে, কি উপায়ে আত্মহত্যা করেছে তুমি মনে করো? বিষ খেয়ে? সে কথাও তো চিঠিতে আছে, কিন্তু বিষ পাওয়ার আগেই বিষ খেয়ে আত্মহত্যা কি করে হতে পারে আমি ভেবে পাচ্ছি না। চিঠিতে রেখা বিষ চেয়েছিল, কিন্তু চিঠি যখন যথাস্থানে পৌঁছয়নি, লেখিকার বালিশের তলাতেই রয়ে গিয়েছিল, তখন বিষ এলো কোত্থেকে? আমি বললাম, চিঠিতে আছে সে বিষ না পেলে অন্য যে কোনো উপায়ে। কিন্তু চিঠি পাঠাবার আগেই সে অন্য উপায় অবলম্বন করবে, এটা তুমি সম্ভব বলে মনে করো? আমি নিরুত্তর হলাম। কিছুক্ষণ পর ব্যোমকেশ বলল, তাছাড়া উনুন জ্বালতে জ্বালতে কেউ আত্মহত্যা করে না। রেখার মৃত্যু এসেছিল অকস্মাৎ, নির্মেঘ আকাশ থেকে বিদ্যুতের মতো। এত ক্ষিপ্র, এমন অমোঘ সেই মৃত্যুবান
যে সে নড়বার অবকাশও পায়নি। দেশলাইয়ের কাঠি হাতেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। কি করে এমন মৃত্যু সম্ভব হলো? সেইটাই তো বুঝতে পারছি না। জানি তো বিষের মধ্যে এক হাইড্রোসায়ানিক অ্যাসিড ছাড়া এত ভয়ঙ্কর শক্তি আর কারুর নেই, কিন্তু ব্যোমকেশের অসমাপ্ত কথা চিন্তার মধ্যে নির্বাণ লাভ করলো। আমি একটু সংকুচিতভাবে বললাম, আমি ডাক্তারি সম্বন্ধে কিছু জানি না, কিন্তু হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু সম্ভব নয় কি? ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, ওই সম্ভাবনাটাই দেখছি ক্রমশ প্রবল হয়ে উঠেছে। রেখা মাথা ধরার জন্য অ্যাসপিরিন খেত, হয়তো ভেতরে ভেতরে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু না, কোথায় যেন বেঁধে যাচ্ছে। হার্ট ফেলের সম্ভাবনাটা নিশ্চিতভাবে গ্রহণ করতে পারছি না, যদিও যুক্তি প্রমাণ সব ওই দিকেই নির্দেশ করছে। ব্যোমকেশ অপ্রতিভভাবে হাসল। বুদ্ধির সঙ্গে মনের আপোষ করতে পারছি না। কেবলই মনে হচ্ছে মৃত্যুটা সহজ নয়, সাধারণ নয়। কোথায় এর মধ্যে একটা মস্ত গলদ আছে। কিন্তু যাক, এখন মিথ্যে মাথা গরম করে লাভ নেই। কাল ডাক্তারের রিপোর্ট পেলেই সব বোঝা যাবে। ঘর অন্ধকার হয়ে গিয়েছিল। ব্যোমকেশ উঠে আলো জ্বালল। এই সময় বাইরের দরজায় আস্তে আস্তে টোকা মারার শব্দ হলো। সিঁড়িতে পদশব্দ শোনা যায়নি। ব্যোমকেশ বিস্মিতভাবে ভ্রু তুলে বলল, কে? ভেতরে এসো। একটি অপরিচিত যুবক নিঃশব্দে প্রবেশ করল। স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠ দেহ, সুশ্রী চেহারা, কিন্তু শুষ্ক বিবর্ণ মুখে ট্র্যাজেডির ছায়া পড়েছে। পায়ে রবার সোল জুতো ছিল বলে তার পদধ্বনি শুনতে পায়নি। সে কয়েক পা অগ্রসর হয়ে অনিশ্চিতভাবে দাঁড়িয়ে বলল, আমার নাম মন্মথনাথ রুদ্র। ব্যোমকেশ ক্ষিপ্র দৃষ্টিতে তার আপাদমস্তক দেখে নিয়ে বলল, আপনি নন্তুবাবু, আসুন। বলে একটা চেয়ার দেখিয়ে দিল। চেয়ারে বসে পড়ে যুবক থেমে থেমে বলল, আপনি আমাকে চেনেন? ব্যোমকেশ টেবিলের সামনে বসে বলল, সম্প্রতি আপনার নাম জানবার সুযোগ হয়েছে। আপনি রেখার মৃত্যু সম্বন্ধে কিছু জানতে চান? যুবকের কণ্ঠস্বর ঈষৎ কেঁপে গেল। সে বলল, হ্যাঁ, কি করে তার মৃত্যু হলো ব্যোমকেশবাবু? তা এখনো জানা যায়নি। অস্বাভাবিক উজ্জ্বল চক্ষু ব্যোমকেশের মুখের ওপর রেখে মনমতো বলল, আপনার আপনার কি সন্দেহ সে আত্মহত্যা করেছে? সম্ভব নয়। তবে কি কেউ তাকে? এখনো জোর দিয়ে কিছুই বলা যায় না। দু হাতে মুখ ঢেকে মনমতো কিছুক্ষণ বসে রইল। তারপর মুখ তুলে অস্পষ্ট স্বরে বলল, আপনারা হয়তো শুনেছেন রেখার সঙ্গে আমার। শুনেছি। মনমতো এতক্ষণ জোর করে সংযম রক্ষা করছিল, এবারে ভেঙে পড়ল। অবরুদ্ধ কণ্ঠে বলতে লাগলো, ছেলেবেলা থেকে ভালোবাসতুম। যখন রেখার 6 বছর বয়স আমি ওদের বাড়িতে খেলা করতে যেতুম, সেই তখন থেকে। তারপর যখন বিয়ের সম্বন্ধ হলো, তখন বাবা এমন এক শর্ত দিলেন যে বিয়ে ভেঙে গেল। তবু আমি ঠিক করেছিলুম বাবার মতের বিরুদ্ধে বিয়ে করব। এই নিয়ে বাবার সঙ্গে তুমুল ঝগড়া হয়ে গেল। বাবা বললেন বাড়ি থেকে দূর করে দেবেন। তবু আমি। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, বাবার সঙ্গে আপনার কখন ঝগড়া হয়েছিল? কাল দুপুরবেলা। আমি বলেছিলুম রেখা ছাড়া আর কাউকে বিয়ে করব না। তখন কে জানতো যে রেখা। কিন্তু কেন এমন হলো ব্যোমকেশবাবু? রেখাকে প্রাণে মেরে কার কি লাভ হলো? ব্যোমকেশ একটা পেন্সিল নিয়ে টেবিলের ওপর হিজিবিজি কাটছিল। মুখ না তুলে বলল, আপনার বাবার কিছু লাভ হতে পারে। মনমতো চমকে দাঁড়িয়ে উঠল। বাবা? না, এ আপনি কি বলছেন? বাবা। ত্রাস বিস্ফোরিত নেত্রে শূন্যের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে
মনমতো আর কোনো কথা না বলে স্খলিত পদে ঘর থেকে বের হয়ে গেল। ব্যোমকেশের দিকে ফিরে দেখলাম সে গাঢ় মনঃসংযোগে টেবিলের ওপর হিজিবিজি কাটছে। পরদিন সকালবেলাটা ডাক্তারের রিপোর্টের প্রতীক্ষায় কেটে গেল, কিন্তু রিপোর্ট এলো না। ব্যোমকেশ ফোন করে থানায় খবর নিল, কিন্তু সেখানে কোনো খবর পাওয়া গেল না। বিকেলে বেলা আন্দাজে 4:30টার সময় দেবকুমারবাবু এলেন। আলাপ না থাকলেও তাঁর সঙ্গে মুখ চেনা ছিল। আমরা খাতির করে তাঁকে বসালাম। তিনি হাবুলের টেলিগ্রাম পাওয়া মাত্র দিল্লি ছেড়ে রওনা হয়েছিলেন। আজ দ্বীপ্রহরে এসে পৌঁছেছেন। তাঁর বয়স 40 কি 41 বছর, কিন্তু চেহারা দেখে আরও বর্ষিয়ান মনে হয়। মোটাসোটা দেহ, মাথায় টাক, চোখে পুরু কাঁচের চশমা। তিনি স্বভাবত একটু অন্যমনস্ক প্রকৃতির লোক বলে মনে হয়, অর্থাৎ বাইরের জগতের চেয়ে অন্তর্লোকেই বেশি বাস করেন। তাঁর গলাবন্ধ কোট ও গোল চশমা পরিহিত পেচকের ন্যায় চেহারা কলকাতার ছাত্রমহলে কাহারও অপরিচিত ছিল না। প্রতিবেশী বলিয়া আমিও ইতিপূর্বে কয়েকবার দেখেছি, কিন্তু এখন দেখলাম তাঁর চেহারা কেমন যেন শুকিয়ে উঠেছে। চোখের কোলে গভীর কালির দাগ, গালের মাংস চুপসে গেছে। পূর্বের সেই পরিপুষ্ট ভাব আর নেই। চশমার কাঁচের ভেতর দিয়ে আমার পানে দৃষ্টি প্রেরণ করে তিনি বললেন, আপনি ব্যোমকেশবাবু? আমি ব্যোমকেশকে দেখিয়ে দিলাম। তিনি ব্যোমকেশের দিকে ফিরে বললেন, ও, বলে হাতে লাঠিটা টেবিলের ওপর রাখলেন। ব্যোমকেশ অস্ফুট স্বরে মামুলি 2-1টা সহানুভূতির কথা বলল। দেবকুমারবাবু বোধহয় তা শুনতে পেলেন না। তাঁর ক্ষীণ দৃষ্টি চোখ একবার ঘরের চারিদিকে পরিভ্রমণ করল। তারপর তিনি ক্লান্ত শিথিল স্বরে বললেন, কাল বেলা 10টায় দিল্লি থেকে বেরিয়ে আজ 2:30টার সময় এসে পৌঁছেছি। প্রায় 30 ঘন্টা ট্রেনে। আমরা চুপ করে রইলাম। দৈহিক শ্রান্তির পরিচয় তাঁর প্রতি অঙ্গে ফুটে উঠছিল। দেবকুমারবাবু অতঃপর ব্যোমকেশের দিকে চোখ ফিরিয়ে বললেন, হাবুলের মুখে আপনাদের কথা শুনেছি। বিপদের সময় সাহায্য করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ব্যোমকেশ বলল, সে কি কথা, যদি একটু সাহায্য করে থাকতে পারি সে তো প্রতিবেশীরই কর্তব্য। তা বটে, কিন্তু আপনি কাজের মানুষ। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল মেয়েটার? কিছু বুঝতে পেরেছেন কি? বাড়িতে ভালো করে কেউ কিছুই বলতে পারল না। ব্যোমকেশ তখন যতখানি দেখেছিল ও বুঝেছিল দেবকুমারবাবুকে বিবৃত করল। শুনতে শুনতে দেবকুমারবাবু অন্যমনস্কভাবে পকেট থেকে একটা সিগারেট বের করলেন। সিগারেটটা মুখে ধরে তারপর আবার কি মনে করে সেটা টেবিলের ওপর রেখে দিলেন। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। দেখলাম ব্যোমকেশের কথা শুনতে শুনতে তিনি এত তন্ময় হয়ে গেছেন যে স্নায়বিক উত্তেজনার বশে তাঁর অস্থির হাত দুটো যে কি করছে সেদিকে লক্ষ্য নেই। একবার তিনি চশমা খুলে বড় বড় চোখ দুটো নিষ্পলকভাবে প্রায় 2 মিনিট আমার মুখের উপর নিবদ্ধ করে রাখলেন। তারপর আবার চশমা পরে চক্ষু মুদিত করে রইলেন। ব্যোমকেশের বিবরণ শেষ হলে দেবকুমারবাবু অনেকক্ষণ নীরব হয়ে থেকে হঠাৎ বলে উঠলেন, ওই ডাক্তার রুদ্রটা আমার বাড়িতে ঢুকেছিল। চামার চণ্ডাল, টাকার জন্য পারে না এমন কোনো কাজ নেই। একটা জীবন্ত পিশাচ। উত্তেজনার বশে তিনি লাঠিটা মুঠো করে ধরে একবার উঠে দাঁড়ালেন। তার মুখ হঠাৎ ভীষণ হিংস্র ভাব ধারণ করল। কয়েক মুহূর্ত পরেই কিন্তু আবার তার মুখ স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলো। আমাদের চোখে বিস্ময়ের চিহ্ন দেখে বোধহয় মনে মনে একটু অপ্রতিভ হলেন। গলা ঝেড়ে বললেন, আমি যাই ব্যোমকেশবাবু, আর একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বলে দরজার দিকে অগ্রসর হলেন। দরজা পর্যন্ত গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। ভ্রুকুঞ্চিত করে কি চিন্তা করলেন, তারপর ফিরে বললেন, আমার পয়সা থাকলে এ ব্যাপারের অনুসন্ধানে আপনাকে নিযুক্ত করতুম, কিন্তু আমি গরিব, আমার পয়সা নেই। ব্যোমকেশ কি একটা বলতে চাইলে তিনি লাঠি নেড়ে
তাকে বাধা দিয়ে বললেন, বিনা পারিশ্রমিকে আমি কারুর সাহায্য গ্রহণ করতে পারবো না। পুলিশ অনুসন্ধান করছে, তারাই যা পারে করুক। আর অনুসন্ধান করবার আছেই বা কি? হাজার অনুসন্ধান করলেও তো আর আমার মেয়েটা আমি আর ফিরে পাবো না। বলে কোনো প্রকার অভিবাদন না করেই প্রস্থান করলেন। এই অদ্ভুত মানুষটি চলে যাবার পর দীর্ঘকাল আমরা হতবাক হয়ে বসে রইলাম। শেষে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ব্যোমকেশ বলল, একটা ভ্রম সংশোধন হলো। আমরা ধারণা কর আমার ধারণা হয়েছিল দেবকুমার বাবু প্রথম পক্ষের ছেলে মেয়েদের ভালোবাসেন না। সেটা ভুল। অন্তত মেয়েকে তিনি খুব ভালোবাসতেন। সিগারটা দেবকুমারবাবু ফেলে গিয়েছিলেন। সেটার দিকে দৃষ্টিপাত করে ব্যোমকেশ বলল, আশ্চর্য অন্যমনস্ক লোক তো। বলে ধীরে ধীরে পায়চারি করতে লাগলো। আমি বললাম, ডাক্তার রুদ্রর ওপর ভয়ঙ্কর রাগ দেখলাম। ব্যোমকেশ উত্তর দিল না। সন্ধ্যার পর দারোগা বিডেনবাবু স্বয়ং ডাক্তারের রিপোর্ট নিয়ে এলেন। বললেন, রিপোর্ট বড় ডিসঅ্যাপয়েন্টিং। বারবার পরীক্ষা করেও মৃত্যুর কারণ ধরতে পারা যায়নি। রিপোর্ট পড়ে দেখলাম ডাক্তার লিখেছেন, দেহের কোথাও ক্ষতচিহ্ন নেই, শরীরের অভ্যন্তরেও কোনো রকম বিষ পাওয়া যায়নি, হৃদযন্ত্র সবল ও স্বাভাবিক, সুতরাং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার জন্য মৃত্যু হয়নি। যতদূর বুঝতে পারা যায় অকস্মাৎ স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত হওয়ায় মৃত্যু ঘটেছে, কিন্তু কি করে স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত ঘটল তা বলতে ডাক্তার অক্ষম। এরকম অদ্ভুত লক্ষণহীন মৃত্যু তিনি পূর্বে কখনো দেখেননি। ব্যোমকেশ কাগজখানা হাতে নিয়ে ভ্রুকুঞ্চিত করে চিন্তিত মুখে বসে রইল। বীরেনবাবু বললেন, এ কেস অবশ্য করোনারের কোর্টে যাবে, সেখানে অজ্ঞাত কারণে মৃত্যুর রায় বেরোবে। তারপর আমরা অর্থাৎ পুলিশ ইচ্ছে করলে অনুসন্ধান চালাতে পারি, আবার নাও চালাতে পারি। ব্যোমকেশবাবু, আপনি কি বলেন? এই রিপোর্টের পর অনুসন্ধান করলে কোনো ফল হবে কি? ব্যোমকেশ বলল, ফল হবে কি না তা বলতে পারি না, কিন্তু অনুসন্ধান তো চালানো উচিত। বীরেনবাবু উৎসুকভাবে বললেন, কেন বলুন দেখি? আপনি কি কাউকে সন্দেহ করেন? ঠিক যে কোনো ব্যক্তি বিশেষকে সন্দেহ করি তা নয়, তবে আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে গোলমাল আছে। বীরেনবাবু ঘাড় নেড়ে বললেন, আমারও তাই মনে হয়। আচ্ছা, দেবকুমারবাবুর স্ত্রীকে আপনার কেমন বলে মনে হলো? ব্যোমকেশ কিছুক্ষণ নীরব হয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, দেখুন, আমার মনে হয় ও পথে গেলে হবে না। এ মৃত্যু রহস্যের জট ছাড়াতে হলে সর্বপ্রথম জানতে হবে কি উপায়ে মৃত্যু হয়েছিল। এটা যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ একে ওকে সন্দেহ করে কোনো ফল হবে না। এই কথাও স্মরণ রাখতে হবে যে মেয়েটির মৃত্যুর সময় তার সৎ মা ও সহোদর ভাই ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। কিন্তু তাই বলে আসল জিনিসটিকে দৃষ্টির বাইরে যেতে দিলে চলবে না। কিন্তু ডাক্তার যে কথা বলতে পারছেন না। ডাক্তার কেবল সব পরীক্ষা করেছেন, আমরা সব ছাড়াও আরও অনেক কিছু দেখেছি। সুতরাং ডাক্তার যা পারেননি আমরাও তা পারবো না এমন কোনো কথা নেই। দ্বিধাপূর্ণ স্বরে বীরেনবাবু বললেন, তা বটে, কিন্তু যা হোক, আপনি তো দেবকুমারবাবুর পক্ষ থেকে গোনা থেকেই আছেন, শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবেন। দুজনে পরামর্শ করে চলা যাবে। মৃদু হেসে ব্যোমকেশ বলল, এই খানিক আগে দেবকুমারবাবু এসেছিলেন, তিনি আমাকে বরখাস্ত করে গেছেন। বিস্মিত বীরেনবাবু বললেন, সে কি? হ্যাঁ, আমার অবৈতনিক সাহায্য তিনি নিতে চান না, আর টাকা দিয়ে আমাকে নিয়োগ করতে তিনি অক্ষম। বটে, তা অক্ষম কিসে? তিনি তো মোটা মাইনের চাকরি করেন, 700-800 টাকা মাইনে পান শুনেছি। তা হবে। বীরেনবাবুর ললাট মেঘাচ্ছন্ন হয়ে উঠল। তিনি বললেন, দেবকুমারবাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে খোঁজ নিতে হচ্ছে, কিন্তু আপনার সাহায্য প্রত্যাখ্যান করার কী কারণ থাকতে পারে?
তিনি কাউকে আড়াল করবার চেষ্টা করছেন না তো? আমি হেসে ফেললাম। দেবকুমারবাবু অপরাধীকে আড়াল করার জন্য কৌশলে ব্যোমকেশের সাহায্য প্রত্যাখ্যান করেছেন, এ কথা শুনতে যেমন অদ্ভুত তেমনি হাস্যকর। বীরেনবাবু ঈষৎ তীক্ষ্ণ স্বরে বললেন, হাসছেন যে? আমি অপ্রস্তুত হয়ে বললাম, আপনি দেবকুমারবাবুকে দেখেছেন? না। তাকে দেখলেই বুঝবেন কেন হাসছি। অতঃপর বীরেনবাবু উঠলেন। বিদায়কালে ব্যোমকেশকে বললেন, আমি এ ব্যাপারের তল পর্যন্ত অনুসন্ধান করে দেখব, যদি কিনারা করতে পারি। আপনি কিন্তু ছাড়া পাবেন না। দেবকুমারবাবু আপনাকে বরখাস্ত করেছেন বটে, কিন্তু দরকার হলে আমি আপনার কাছে আসব, মনে রাখবেন। ব্যোমকেশ খুশি হয়ে বলল, সে তো খুব ভালো কথা। আমার যতদূর সাধ্য আপনাকে সাহায্য করব। হাবুলের সম্পর্কে এ ব্যাপারে আমার একটা ব্যক্তিগত আকর্ষণও আছে। বীরেনবাবু বললেন, বেশ বেশ। আচ্ছা, উপস্থিত কোন পথে চললে ভালো হয়, কিছু ইঙ্গিত দিতে পারেন কি? যা হোক, একটা সূত্র ধরে তো কাজ আরম্ভ করতে হবে। ব্যোমকেশ ঈষৎ চিন্তা করে বলল, ডাক্তার রুদ্রর দিক দিয়েই কাজ আরম্ভ করুন। এ গোলকধাঁধার সত্যিকার পথ হয়তো ওই দিকেই আছে। বীরেনবাবু চকিতভাবে বললেন, ও আচ্ছা আচ্ছা। তিনি নতমস্তকে ভাবতে ভাবতে চলে গেলেন। এরপর 5-6 দিন একটানা ঘটনাবিহীনভাবে কেটে গেল। ব্যোমকেশ আবার যেন ঝিমিয়ে পড়ল। সকালে কাগজ পড়া ও বিকেলে টেবিলের ওপর পা তুলে দৃষ্টিহীন চক্ষু শূন্যে মিলে থাকা ছাড়া তার আর কাজ রইল না। বীরেনবাবুও কদিনের মধ্যে দেখা দিলেন না, তাই তাঁর তদন্ত কদ্দূর অগ্রসর হলো জানতে পারলাম না। আগন্তুকের মধ্যে কেবল হাবুল একবার করে আসতো। সে আসলে ব্যোমকেশ নিজের অবসাদ ঝেড়ে ফেলে নানাবিধ আলোচনায় তাকে প্রফুল্ল করার চেষ্টা করত। কিন্তু হাবুলের মনে যেন একটা বিমর্ষ অবসন্নতা স্থায়ীভাবে আশ্রয় গ্রহণ করেছিল। সে নৈরাশ্যপূর্ণ দীপ্তিহীন চোখে চেয়ে নীরবে বসে থাকত, তারপর আস্তে আস্তে উঠে চলে যেত। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে জিজ্ঞেস করলেও সে ভালো রকমে জবাব দিতে পারত না। বিমাতার রসনা নরম না হয়ে আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে, তার কথার ভঙ্গিতে এর আভাস পেতাম। শেষ দিন সে নিঃশ্বাস ফেলে বলল, বাবা আজ রাত্রে পাটনা যাচ্ছেন। সেখানে ইউনিভার্সিটিতে লেকচার দিতে হবে। বুঝলাম শোকের উপর অহর্নিশি কথার কচকচি সহ্য করতে না পেরে তিনি পালাচ্ছেন। এই নির্লিপ্ত স্বভাব বৈজ্ঞানিকের পারিবারিক অশান্তির কথা ভেবে দুঃখ হলো। সেদিন হাবুল প্রস্থান করার পর বীরেনবাবু এলেন। তার মুখ দেখে বুঝলাম বিশেষ সুবিধা করতে পারেননি। যা হোক, ব্যোমকেশ তাঁকে সমাদর করে বসালো। আমাদের বৈকালিক চায়ের সময় হয়েছিল। অচিরাত চা এসে গেল। তখন ব্যোমকেশ বীরেনবাবুকে জিজ্ঞেস করলেন, তারপর খবর কিছু আছে? পেয়ালায় চুমুক দিয়ে বিমর্ষভাবে বীরেনবাবু বললেন, না, কোনো দিকেই কিছু সুবিধা হচ্ছে না। যেদিকে হাত বাড়াচ্ছি কিছু ধরতে ছুঁতে পারছি না। প্রমাণ পাওয়া তো দূরের কথা, একটা সন্দেহের ইশারা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অথচ আমার দৃঢ় ধারণা জন্মেছে যে এর ভেতর একটা গভীর রহস্য লুকোনো আছে। যতই প্রতিপদে ব্যর্থ হচ্ছি ততই এ বিশ্বাস দৃঢ় হচ্ছে। ব্যোমকেশ জিজ্ঞেস করল, মৃত্যুর কারণ সম্বন্ধে নতুন কিছু জানতে পেরেছেন? বীরেনবাবু বললেন, আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেছিলুম। তিনি অবশ্য রিপোর্টের বাইরে যেতে রাজি নন। তবু মনে হলো তাঁর একটা থিওরি আছে। তিনি মনে করেন কোনো অজ্ঞাত বিষের বাষ্প নাকে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে। তিনি খুব অস্পষ্ট আবছায়াভাবে কথাটা বললেন বটে, তবু মনে হলো তাঁর ওই বিশ্বাস। ব্যোমকেশ একটু ভেবে বলল, উনুন ধরাবার সময় মৃত্যু হয়েছিল এ কথা কি ডাক্তারকে বলেছিলেন নাকি? হ্যাঁ। আরও কিছুক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, যাক। আর এদিকে ডাক্তার রুদ্র সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, যদ্দূর জানতে পারলাম লোকটা নির্জলা পাষণ্ড আর অর্থপিশাচ।
কয়েকজন ধনুষ্টঙ্কারের রোগীর ওপর নিজের আবিষ্কৃত ইঞ্জেকশন পরীক্ষা করতে গিয়ে তাদের সাবার করেছে, এ গুজবও শুনেছি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান ব্যাপারে তাকে খুনের আসামি করা যায় না। দেবকুমার বাবুর মেয়ের সঙ্গে ওর ছেলের সম্বন্ধ হয়েছিল, এ খবরও ঠিক। লোকটা 10,000 টাকা বরপণ দাবি করেছিল। দেবকুমার বাবুর অত টাকা দেওয়ার ক্ষমতা নেই, কাজেই তাকে সম্বন্ধ ভেঙে দিতে হলো। ডাক্তার রুদ্র ছেলেটা কিন্তু ভদ্রলোক। বাপের সঙ্গে এই নিয়ে তার ভীষণ ঝগড়া বেঁধে গিয়েছিল। ইতিমধ্যে এই বাড়িতে এই কাণ্ড, মেয়েটা হঠাৎ মারা গেল। তারপর ছোকরাটা শুনলাম বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। তার বিশ্বাস তার বাপই প্রকারান্তরে মেয়েটির মৃত্যুর কারণ। মনমতো যে পিতৃগৃহ ত্যাগ করে চলে গেছে, এ সংবাদ নতুন বটে, কিন্তু আর সব কথাই আমরা আগে থেকেই জানতাম। তাই পুরনো কথা শুনতে শুনতে ব্যোমকেশ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। বীরেনবাবু থামলে সে প্রশ্ন করল, দেবকুমার বাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে অনুসন্ধান করবেন বলেছিলেন, করেছিলেন নাকি? করেছিলুম। তাঁর আর্থিক অবস্থা ভালো নয়, ধার কর্য নেই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 10-12 হাজার টাকা খরচ করা তাঁর অসাধ্য। লোকটি বোধহয় বেহিসাবি, সাংসারিক বুদ্ধি কম। কলেজ থেকে বর্তমানে তিনি 800 টাকা মাইনে পান, কিন্তু শুনলে আশ্চর্য হবেন, এই 800 টাকার অধিকাংশই যায় তার বিমা কোম্পানির পেটে। 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স করিয়েছেন, তাও এত বেশি বয়সে যে প্রিমিয়াম দিয়ে হাতে বড় কিছু একটা থাকে না। ব্যোমকেশ বিস্মিতভাবে বললেন, 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স নিজের নামে করেছেন? শুধু নিজের নামেই নয়, জয়েন্ট পলিসি, নিজের আর স্ত্রীর নামে। মাত্র 1 বছর হলো পলিসি নিয়েছেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী, তিনি মারা গেলে পাছে বিধবাকে পথে দাঁড়াতে হয়, এই জন্যই বোধহয় দুজনে একসঙ্গে বিমা করিয়েছেন। এ টাকায় উত্তরাধিকারীদের দাবি থাকবে না। ব্যোমকেশ বলল, আর কিছু? বীরেনবাবু বললেন, আর কি, দেবকুমার বাবুর ছেলে হাবুলের পিছনেও লোক লাগিয়েছিলুম, যদি কিছু জানতে পারা যায়। সেই ছোকরা কেমন যেন পাকলাটে ধরনের, কলেজে বড় একটা যায় না, রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো পার্কে চুপ করে বসে থাকে। আপনার কাছেও রোজ একবার করে আসে, জানতে পেরেছি। এই সময় হঠাৎ লক্ষ্য করলাম ব্যোমকেশের সে শৈথিল্য আর নেই। সে যেন অন্তরে বাইরে জাগ্রত হয়ে উঠেছে। অনেক দিন পর তার চোখে সেই চাপা উত্তেজনার প্রখর দৃষ্টি দেখতে পেলাম। কিছু না বুঝেও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। ব্যোমকেশ কিন্তু বাইরে কোনো উত্তেজনা প্রকাশ করল না। পূর্ববৎ বিরস্বরে বলল, হাবুলকে বাদ দিতে পারেন? উঠছেন নাকি? থানাতেই থাকবেন তো? আচ্ছা, যদি দরকার হয় ফোনে খবর নেব। বীরেনবাবু একটু অবাক হয়ে গাত্রোত্থান করলেন। তিনি প্রস্থান করার পর ব্যোমকেশ পিছনে হাত দিয়ে ঘরময় পায়চারি করল। দেখলাম তার চোখে সেই পুরাতন আলো জ্বলছে। বীরেনবাবুকে সে হঠাৎ এমনভাবে কেন বিদায় দিল জিজ্ঞেস করতে যাচ্ছি, এমন সময় সে চেয়ারের পিঠ থেকে শালখানা তুলে নিয়ে বলল, চলো একটু বেরিয়ে আসা যাক, বদ্ধ ঘরে মাথাটা কেমন গরম বোধ হচ্ছে। দুজনে বের হলাম। অকারণে বাড়ির বাইরে বের হতে ব্যোমকেশের একটা মজ্জাগত বিমুখতা ছিল। কাজ না থাকলে সে ঘরের কোণে চুপ করে বসে থাকতে ভালোবাসত। আমিও তার সঙ্গদোষে কুনো হয়ে পড়ছিলাম। একাকী কোথাও যাওয়ার অভ্যাসও ছেড়ে গিয়েছিল। তাই আজ তার উত্তপ্ত মস্তিষ্ক ফাঁকা জায়গায় বিশুদ্ধ বাতাস কামনা করছে দেখে খুশি হয়ে উঠলাম। পথে চলতে চলতে কিন্তু খুশির ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। জনসংকুল পথে ব্যোমকেশ এমনই বাহ্যজ্ঞানহীন উদ্ভ্রান্তভাবে চলতে লাগলো যে ভয় হলো এখনই হয়তো একটা কাণ্ড বেঁধে যাবে। আমি তাকে সামলে নিয়ে চলার চেষ্টা করলাম, কিন্তু সে অপ্রশমিত বেগে একে ওকে ধাক্কা দিয়ে একবার এক বৃদ্ধ ভদ্রলোকের পা মারিয়ে দিয়ে কয়েক মুহূর্ত পরে পুস্তখস্তা এক তরুণীকে ঠেলে দিয়ে কোনো দিকে দৃষ্টিপাত না করে জগন্নাথের অপ্রতিহত রথের মতো এগিয়ে চলল। বাস্তবিক এতটা আত্মবিস্মৃত তাকে আর কখনো দেখিনি। তার মন যে অকস্মাৎ শিকারের সন্ধান পেয়ে বাহ্যেন্দ্রিয়ের সঙ্গে সংযোগ হারিয়ে ছুটছে তা আমি বুঝেছিলাম, কিন্তু তার মনস্তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন পথচারী তা বুঝবে কেন? ভর্ৎসনা ভ্রুকুটির স্রোত পিছনে ফেলে কোনো রকমে কলেজ স্কোয়ার পর্যন্ত এসে পৌঁছালাম। হাসি আলাপরত ছাত্রদের আবর্তমান জনতায়
স্থানটা ঘূর্ণিচক্রের মতো পাক খাচ্ছে। আমি আর দ্বিধা না করে ব্যোমকেশের হাত শক্ত করে ধরে ভিতরে ঢুকে পড়লাম। এখানে আর যাই হোক, বৃদ্ধ এবং তরুণীকে বিমর্দিত করার সম্ভাবনা নেই, সুতরাং অশিষ্টতা যদি কিছু ঘটে যায় ফাঁড়াটা সহজেই কেটে যাবে। আমাদের দেশের ছাত্ররা স্বভাবত কলহপ্রিয় নয়। পুকুরকে কেন্দ্র করে দুটি জনপ্রবাহ বিপরীত মুখে ঘুরছে। আমরা একটি প্রবাহে মিশে গেলাম। সংঘাতের সম্ভাবনা অনেকটা কমে গেল। ব্যোমকেশ তখনও স্থানকাল সম্বন্ধে সম্পূর্ণ অচেতন। তার ললাটে একাগ্র চিন্তার সংকোচনে ভ্রুকুটি বন্ধুর। কাঁধের শাল মাঝে মাঝে স্খলিত হয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। আমি ভাবতে লাগলাম, বীরেনবাবুর কথার মধ্যে এমন কি ছিল যা ব্যোমকেশের নিষ্ক্রিয় মনকে অকস্মাৎ পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতো সক্রিয় করে তুলেছে? তবে কি রেখার মৃত্যু সমস্যার সমাধান আসন্ন? সমাধান যে কত আসন্ন তখনও তা বুঝতে পারিনি। আধ ঘন্টা এইভাবে পরিভ্রমণ করার পর ব্যোমকেশের বাহ্য চেতনা ধীরে ধীরে ফিরে এলো। সে সহজ দৃষ্টিতে আমার পানে তাকালো, বলল, আজ দেবকুমারবাবু পাটনা যাবেন না? আমি ঘাড় নাড়লাম। তাকে যেতে দেওয়া যাবে না। ব্যোমকেশ সম্মুখ দিকে তাকিয়ে কথা অসমাপ্ত রেখেই ক্ষিপ্রচরণে অগ্রসর হলো। দেখলাম এক কোণে একখানি বেঞ্চি ঘিরে অনেক ছেলে জড়ো হয়েছে এবং উত্তেজিতভাবে কথা বলছে। ভিড়ের বাইরে যারা ছিল তারা গলা বাড়িয়ে দেখবার চেষ্টা করছে। তাদের ভাব দেখে মনে হলো অসাধারণ কিছু ঘটেছে। সেখানে উপস্থিত হয়ে ব্যোমকেশ একটি ছেলেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ছেলেটা বলল, ঠিক বুঝতে পারছি না, বোধহয় কেউ হঠাৎ বেঞ্চে বসে বসে মরে গেছে। ব্যোমকেশ ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। আমিও তার পশ্চাতে রইলাম। বেঞ্চির সামনে উপস্থিত হয়ে দেখলাম একটা ছোকরা ঠ্যাসান দিয়ে বসে আছে, যেন বসে বসে ঘুমিয়ে পড়েছে। মাথা বুকের ওপর ঝুঁকে পড়েছে, পা সামনে প্রসারিত। অধরষ্ঠ থেকে একটা সিগারেট ঝুলছে। সিগারেটে অগ্নিসংযোগ হয়নি। মুষ্টিবদ্ধ বাঁ হাতের মধ্যে একটা দেশলাইয়ের বাক্স। একটি মেডিকেল ছাত্র নাড়ি ধরে দেখছিল। বলল, নাড়ি নেই, মারা গেছে। সন্দেহ হয়ে এসছিল। ভিড়ের মধ্যে ভালো দেখা যাচ্ছিল না। ব্যোমকেশ চিবুক ধরে মৃতের অনমিত মুখ তুলেই যেন বিদ্যুৎ আহতের মতো ছেড়ে দিল। আমারও বুকে হাতুড়ির মতো একটা প্রবল আঘাত লাগলো। দেখলাম আমাদের হাবুল। পুলিশ এসে পৌঁছাতে বিলম্ব হলো না। আমরা দেবকুমারবাবুর ঠিকানা পুলিশকে জানিয়ে বাইরে বের হয়ে এলাম। তখন রাস্তায় গ্যাস চলছে। দ্রুত পদে বাসার দিকে ফিরতে ফিরতে ব্যোমকেশ কয়েকবার যেন ভয়ার্ত শ্বাস সংহত স্বরে বলল, নিয়তির কি নির্মম প্রতিশোধ, কি নিদারুণ পরিহাস। আমার মাথার ভেতর বুদ্ধিবৃত্তি যেন স্তম্ভিত নিশ্চল হয়ে গিয়েছিল। তবু অসীম অনুশোচনার সঙ্গে কেবল এই কথাটাই মনে হতে লাগলো, পরলোক যদি থাকে তবে যার মৃত্যুতে হাবুল এত কাতর হয়েছিল সেই পরম স্নেহাস্পদ ভগ্নীর সঙ্গে তার এতক্ষণ হয়তো মিলন হয়েছে। বাসায় পৌঁছে ব্যোমকেশ নিজের লাইব্রেরি ঘরে গিয়ে দ্বার রুদ্ধ করে দিল। শুনতে পেলাম সে টেলিফোনে কথা বলছে। প্রায় 1 ঘন্টা পরে সে ঘর থেকে বের হয়ে এসে ক্লান্ত স্বরে পুঁটিরামকে চা তৈরি করতে বলল। তারপর বুকে ঘাড় গুঁজে একখানা চেয়ারে বসে পড়ল। যে ট্র্যাজেডির শেষ অঙ্কে যবনিকা পড়তে আর দেরি নেই তার সম্বন্ধে বৃথা প্রশ্ন করে আমি আর তাকে বিরক্ত করলাম না। রাত্রি 8:30টার সময় বীরেনবাবু এলেন। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, ওয়ারেন্ট এনেছেন? বীরেনবাবু ঘাড় নাড়লেন। তখন আবার আমরা বের হলাম। দেবকুমারবাবুর বাসায় আসতে 3-4 মিনিট লাগলো। দেখলাম বাড়ি নিস্তব্ধ। ওপরের ঘরগুলোর জানলায় আলো নেই, কেবল নিচে বসার ঘরে বাতি জ্বলছে। বীরেনবাবু কড়া নাড়লেন, কিন্তু ভেতর থেকে সাড়া এলো না। তখন তিনি দ্বার ঠেললেন। ভেজানো দ্বার খুলে গেল। আমরা ভেতরে প্রবেশ করলাম। বাইরের ক্ষুদ্র ঘরটিতে তক্তাপোষ পাতা, তার ওপর দেবকুমারবাবু নিশ্চলভাবে বসে আছেন। আমরা ঘরে প্রবেশ করলে তিনি রক্তবর্ণ চক্ষু তুলে আমাদের দিকে চাইলেন। কিছুক্ষণ চেয়ে থাকার পর তাঁর মুখে একটা তিক্ত হাসি দেখা দিল। তিনি মাথা নেড়ে অস্ফুট স্বরে বললেন, সকলই গরল ভেল। সকলই গরল। বীরেনবাবু অগ্রসর হয়ে বললেন, দেবকুমারবাবু, আপনার নামে ওয়ারেন্ট আছে। দেবকুমারবাবুর যেন চমক ভাঙল। তিনি দারোগাবাবুর পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে বললেন, ও, আপনারা এসেছেন, ভালোই হলো। আমি নিজেই থানায় যাচ্ছিলুম।
দুই হাত বাড়িয়ে দিয়ে বললেন, হাত করা লাগান। বীরেনবাবু বললেন, তার দরকার নেই, কোন অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো শুনুন, বলে অভিযোগ পড়ে শোনাবার উপক্রম করলেন। দেবকুমারবাবু কিন্তু ইতিমধ্যে আবার অন্যমনস্ক হয়ে পড়লেন। পকেটে হাত দিয়ে তিনি যেন কি খুঁজতে খুঁজতে নিজ মনে বললেন, নিয়তি, নইলে হাবুলও ওই বাক্স থেকেই দেশলাইয়ের কাঠি বার করতে গেল কেন? কি ভেবেছিলুম আর কি হলো? ভেবেছিলুম রেখার ভালো বিয়ে দেব, নিজের একটা বড় ল্যাবরেটরি করব, আর হাবুলকে বিলাত পাঠাবো। পকেট থেকে সিগার বের করে তিনি মুখে ধরলেন। ব্যোমকেশ নিজের দেশলাই জেলে তাঁর সিগারে অগ্নিসংযোগ করে দিল। তারপর বলল, দেবকুমার বাবু, আপনার দেশলাইটা আমাদের দিতে হবে। দেবকুমারবাবুর চোখে আবার সচেতন দৃষ্টি ফিরে এলো। তিনি বললেন, ব্যোমকেশ বাবু, ও আপনিও এসেছেন। ভয় নেই, আমি আত্মহত্যা করব না। ছেলেকে মেরেছি, মেয়েকে মেরেছি, আমি খুনি আসামির মতো ফাঁসি কাটে ঝুলতে চাই। ব্যোমকেশ বলল, দেশলাইয়ের বাক্সটা তবে দিন। পকেট থেকে বাক্স বের করে দেবকুমার সামনে ফেলে দিলেন। বললেন, নিন, কিন্তু সাবধান, বড় ভয়ানক জিনিস। প্রত্যেকটি কাঠি এক একটি মৃত্যুবাণ, একবার জ্বাললে আর রক্ষে নেই। ব্যোমকেশ দেশলাইয়ের বাক্সটা বীরেনবাবুর হাতে দিল। তিনি সন্তর্পণে সেটা পকেটে রাখলেন। দেবকুমারবাবু বলে চললেন, কি অদ্ভুত আবিষ্কারই করেছিলুম। পলকের মধ্যে মৃত্যু হবে, কিন্তু কোথাও এতটুকু চিহ্ন থাকবে না। আধুনিক যুদ্ধনীতির আমূল পরিবর্তন হয়ে যেত। বিষ নয়, এ মহামারী, কিন্তু সকলই গরল ফেল। তিনি বুক ভাঙা গভীর নিঃশ্বাস ত্যাগ করলেন। বীরেনবাবু মৃদুস্বরে বললেন, দেবকুমারবাবু, এবার যাবার সময় হয়েছে, চলুন। তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। ব্যোমকেশ একটু কুণ্ঠিত স্বরে জিজ্ঞেস করল, আপনার স্ত্রী কি বাড়িতেই আছেন? স্ত্রী? দেবকুমারবাবুর চোখ পাগলের চোখের মতো ঘোলাটে হয়ে গেল। তিনি হা হা করে অট্টহাস্য হেসে বললেন, আমার ফাঁসির পর ইন্স্যুরেন্সের সব টাকা সেই পাবে। প্রকৃতির পরিহাস নয়। চলুন। একটা ট্যাক্সি ডাকা হলো। ব্যোমকেশ হাত ধরে দেবকুমারবাবুকে তাতে তুলে দিল। বীরেনবাবু তার পাশে বসলেন। দুজন কনস্টেবল ইতিমধ্যে কোথা থেকে আবির্ভূত হয়েছিল, তারাও ট্যাক্সিতে চেপে বসলো। দেবকুমারবাবু গাড়ির ভিতর থেকে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি আমার রেখার মৃত্যুর কিনারা করতে চেয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। আমরা ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। ট্যাক্সি চলে গেল। দিন দুই ব্যোমকেশ এ বিষয়ে কোনো কথা বলল না। তার মনের অবস্থা বুঝে আমিও পিডাপিডি করলাম না। তৃতীয় দিন বৈকালে সে নিজেই বলতে আরম্ভ করলো, এলোমেলোভাবে, কতকটা যেন নিজের মনেই বলতে লাগলো। ইংরেজিতে একটা কথা আছে, ভেনগেন্স কামিং হোম টু রোস্ট। দেবকুমার বাবুর হয়েছিল তাই। নিজের স্ত্রীকে তিনি মারতে চেয়েছিলেন, কিন্তু এমনই অদৃষ্টের খেলা, দুবার তিনি তার অমোঘ অগ্নিবাণ নিক্ষেপ করলেন। দুবারই সে অগ্নিবাণ গিয়ে লাগলো তার প্রাণাধিক প্রিয় পুত্রকন্যার বুকে। দেবকুমারবাবু অপ্রত্যাশিতভাবে এক আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু টাকার অভাবে সে আবিষ্কারের সদ্ব্যবহার করতে পারছিলেন না। এ এমনই আবিষ্কার যে তার পেটেন্ট নেওয়া চলে না, কারণ সাধারণ ব্যবসার জগতে এর ব্যবহার নেই। কিন্তু ঘুণাক্ষরে এর ফর্মুলা জানতে পারলে জার্মানি, ফ্রান্স প্রভৃতি যুদ্ধোদ্যত রাজ্যলোলুপ জাতি নিজেদের কারখানায় এই প্রাণঘাতী বিষ তৈরি করতে আরম্ভ করে দেবে। আবিষ্কর্তা কিছুই করতে পারবেন না। এত বড় আবিষ্কার থেকে তাঁর এক কবর্দকও লাভ হবে না। সুতরাং আবিষ্কারের কথা দেবকুমারবাবু চেপে গেলেন।
প্রথমে টাকা চায়, কারণ এ বিষ কী করে ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে আরও অনেক এক্সপেরিমেন্ট করা দরকার। কিন্তু টাকা কোথায়? এত বড় এক্সপেরিমেন্ট গোপনে চালাতে গেলে নিজের ল্যাবরেটরি চায়, তাতে অনেক টাকার দরকার। কিন্তু টাকা আসে কোথা থেকে? এদিকে বাড়িতে দেবকুমারবাবুর স্ত্রী তার জীবন দুর্বহ করে তুলছিলেন। মানসিক পরিশ্রম যারা করে তারা চায় সাংসারিক ব্যাপারে শান্তি, অথচ তার জীবনে ওই জিনিসটির একান্ত অভাব হয়ে উঠেছিল। এক শুচিবায়ুগ্রস্তা মুখরা স্নেহহীনা স্ত্রীর নিত্য সাহচর্য তাকে পাগলের মতো করে তুলছিল। এটা অনুমানে বুঝতে পারি দেবকুমারবাবু স্বভাবত নিষ্ঠুর প্রকৃতির লোক নন। শান্তিতে নিজের বৈজ্ঞানিক চিন্তায় মগ্ন হয়ে থাকতে পারলে তার আর কিছুই চায় না। তাঁর মনটি যে খুব স্নেহপ্রবণ তাঁর ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা দেখেই আন্দাজ করা যায়। দ্বিতীয় পক্ষের স্ত্রীও চেষ্টা করলে এই স্নেহের অংশ পেতে পারতেন, কিন্তু স্বভাবদোষে তিনি তা পেলেন না। বরঞ্চ দেবকুমারবাবু তাকে বিষবৎ ঘৃণা করতে আরম্ভ করলেন। নিজের স্ত্রীকে হত্যা করার ইচ্ছে মানুষের স্বাভাবিক নয়। যখন এই প্রবৃত্তি তার হয় তখন বুঝতে হবে সহ্যের সীমা অতিক্রম করেছে। দেবকুমারবাবুরও সহ্যের সীমা অতিক্রান্ত হয়েছিল। তারপর তিনি যখন এই ভয়ঙ্কর বিষ আবিষ্কার করলেন তখন বোধহয় প্রথমেই তার মনে হলো স্ত্রীর কথা। তিনি মনে মনে আগুন নিয়ে খেলা আরম্ভ করলেন। তারপর তার সংশয়ের সমাধান করে বীমা কোম্পানির যুগ্ম জীবন পলিসি বিজ্ঞাপন চোখে পড়ল। স্বামী স্ত্রী একসঙ্গে বীমা করতে পারে, একজন মরলে অন্যজন টাকা পাবে। এমন সুযোগ তিনি আর কোথায় পাবেন? যদি এইভাবে জীবন বীমা করে তাঁর আবিষ্কৃত বিষ দিয়ে স্ত্রীকে মারতে পারেন, এক ঢিলে দুই পাখি মরবে। তিনি তার বাঞ্ছিত টাকা পাবেন, স্ত্রীও মরবে এমনভাবে যে কেউ বুঝতেই পারবে না কি করে মৃত্যু হলো। দেবকুমারবাবু একেবারে 50,000 টাকার জীবন বীমা করালেন। তারপর অসীম ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলেন। তাড়াতাড়ি করলে চলবে না, বীমা কোম্পানির সন্দেহ হতে পারে। এইভাবে 1 বছর কেটে গেল। তিনি মনে মনে স্থির করলেন এই বড়দিনের ছুটিতে তার মৃত্যুবান নিক্ষেপ করবেন। তাঁর আবিষ্কৃত বিষের প্রকৃতি অনেকটা বিস্ফোরক বারুদের মতো। এমনিতে সে অতি নিরীহ, কিন্তু একবার আগুনের সংস্পর্শে এলে তার ভয়ঙ্কর শক্তি বাষ্পরূপ ধরে বেরিয়ে আসে। সে বাষ্প কারুর নাকে কণামাত্র গেলেও আর রক্ষে নেই, তৎক্ষণাৎ মৃত্যু হবে। দেবকুমারবাবু তার স্ত্রীর ওপর এই বিষ প্রয়োগ করবার এক চমৎকার উপায় বার করলেন। বৈজ্ঞানিক মাথা ছাড়া এমন বুদ্ধি বেরোয় না। তিনি কতকগুলো দেশলাই কাঠির বারুদের সঙ্গে এই বিষ মাখিয়ে দিলেন। কী উপায়ে মাখালেন তা বলতে পারি না, কিন্তু ফল দাঁড়ালো যিনি সেই কাঠি জ্বালবেন তাঁকেই মরতে হবে। এইভাবে বিষাক্ত দেশলাইয়ের কাঠি তৈরি করে তিনি দিল্লিতে বিজ্ঞান সভার অধিবেশনে যোগ দেওয়ার জন্যে প্রস্তুত হতে লাগলেন। ক্রমে দিল্লিতে যাবার সময় উপস্থিত হলো। তখন তিনি সময় বুঝে তার স্ত্রীর দেশলাইয়ের বাক্সতে একটি কাঠি রেখে দিল্লিতে যাত্রা করলেন। তিনি জানতেন তাঁর স্ত্রী রোজ রাত্রিতে শোবার আগে ওই দেশলাই দিয়েই ল্যাম্প জ্বালেন। এ দেশলাইয়ের বাক্স অন্যত্র ব্যবহার হয় না। আজ হোক বা কাল হোক গৃহিণী সেই কাঠি জ্বালাবেন। দেবকুমারবাবু থাকবেন তখন 900 মাইল দূরে। এ যে তার কাজ কেউ একথা মনেও আনতে পারবে না। সবই ঠিক হয়েছিল, কিন্তু রাম উল্টো বুঝলেন। স্ত্রীর বদলে রেখা উড়ুন ধরাতে গিয়ে সেই কাঠিটি জ্বাললে। দিল্লি থেকে দেবকুমারবাবু ফিরে এলেন। এই বিপর্যয়ে তার মন স্ত্রীর বিরুদ্ধে আরও বিষিয়ে উঠল। তাঁর জিদ চড়ে গেল, মেয়ে যখন গিয়েছে তখন ওকেও তিনি শেষ করে ছাড়বেন। কয়েকদিন কেটে গেল। তারপর আবার তিনি স্ত্রীর দেশলাই বাক্সে একটি কাঠি রেখে পাটনা যাওয়ার জন্য তৈরি হলেন। কিন্তু এবার আর তাকে যেতে হলো না। হাবুল সিগারেট খেত। বোধহয় তার দেশলাইয়ের বাক্সটা খালি হয়ে গিয়েছিল। তাই সে সৎমার ঘরের দেশলাই বাক্স থেকে
কয়েকটি কাঠি নিজের বাক্সে পুরে নিয়ে বেড়াতে চলে গেল। তারপর কি ভয়ঙ্কর সর্বনাশা কালকুটছে দেবকুমারবাবু বিজ্ঞান সাধনায় মন্থন করে তুলেছিলেন। তাঁর জীবনে সকলই গরল ফেল। ব্যোমকেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, দেবকুমারবাবু যে অপরাধী এটা তুমি বুঝলে কখন? ব্যোমকেশ বলল, যে মুহূর্তে শুনলুম যে দেবকুমারবাবু 50,000 টাকার জীবন বীমা করিয়েছিলেন সেই মুহূর্তে। তার আগে রেখাকে হত্যা করবার একটা সন্তোষজনক উদ্দেশ্যই পাওয়া যাচ্ছিল না। কে তাকে মেরে লাভবান হলো, কার স্বার্থে সে ব্যাঘাত দিচ্ছিল, এ কথাটার ভালো রকম জবাব পাওয়া যাচ্ছিল না। রেখা যে হত্যাকারীর লক্ষ্য নয় তা তো আমরা জানতুম না, কিন্তু আর একদিক থেকে একটি ছোট্ট সূত্র হাতে এসেছিল। রেখার দেহ পরীক্ষার সময় যখন বিষ পাওয়া গেল না, তখন কেবল এই একটাই সম্ভাবনা গ্রহণযোগ্য রইল, অর্থাৎ যে বিষে তার মৃত্যু হয়েছে সেই বিষ বৈজ্ঞানিকদের অপরিচিত, মানে নতুন আবিষ্কার। মনে আছে দিল্লিতে দেবকুমারবাবুর বক্তৃতা? আমরা তখন সেটা অক্ষমের বহিঃপ্রকাশ বলে উড়িয়ে দিয়েছিলাম। কে জানতো তিনি সত্যই এক অদ্ভুত আবিষ্কার করে বসে আছেন, আর তারই চাপা ইঙ্গিত তাঁর বক্তৃতায় ফুটে উঠেছে। সে যা হোক, কথা দাঁড়ালো এই নতুন আবিষ্কার কোথা থেকে এলো। দুজন বৈজ্ঞানিক হাতের কাছে রয়েছে, এক ডাক্তার রুদ্র, দ্বিতীয় দেবকুমারবাবু। এদের দুজনের মধ্যে একজন এই অজ্ঞাত বিষের আবিষ্কর্তা। কিন্তু ডাক্তার রুদ্রের ওপর সন্দেহটা বেশি হয়, কারণ তিনি ডাক্তার, বিষ নিয়ে নাড়াচাড়া তারই বেশি। তাছাড়া দেবকুমারবাবু বিষের আবিষ্কর্তা হলে তিনি কি নিজের মেয়ের ওপর সেই বিষ প্রয়োগ করবেন? কাজেই সব সন্দেহ গিয়ে পড়ল ডাক্তার রুদ্রের ওপর। কিন্তু তবু আমার মন খুঁতখুঁত করতে লাগলো। ডাক্তার রুদ্র লোকটা অতি পাজি, কিন্তু তাই বলে সে এত সামান্য কারণে একটি মেয়েকে খুন করবে? আর যদিই বা সে তা করতে চায়, রেখার নাগাল পাবে কি করে? কোন উপায়ে আরেকজনের বাড়িতে সে বিষ পাঠাবে? রেখার সঙ্গে মনমথর ছাদের ওপর থেকে দেখা দেখি চিঠি ফেলাফেলি চলতো, কিন্তু রুদ্রর সঙ্গে তো সেরকম কিছু ছিল না। তার কথা থেকে জানা গেল যে কোনো বিষাক্ত বাষ্পই যে মৃত্যুর কারণ, সেই চিন্তাটা তার মাথায় গোড়া থেকে ধোঁয়ার মতো ঘুরে বেড়াচ্ছিল। সে বলেছিল রেখার হাতে পোড়া দেশলাইয়ের কাঠি আর এক হাতে বাক্স ছিল, অর্থাৎ দেশলাই জ্বালার পরই মৃত্যু হয়েছে। সংযোগটা সম্পূর্ণ আকস্মিক হতে পারে, আবার কার্যকারণ সম্বন্ধও থাকতে পারে। তার মতে দেবকুমারবাবু কিন্তু বড় চালাকি করছিল। বাক্সে একটা বই বিষাক্ত কাঠি দেননি, যাতে বাক্সের অন্যান্য কাঠি পরীক্ষা করে কোনো হদিশ পাওয়া না যায়। আমি যে বাক্সটা এনেছিলুম পরীক্ষা করেছিলুম, কিন্তু কিছু পাইনি। হাবুলের বেলাতেও বাক্সে একটি বিষাক্ত কাঠিই ছিল, কিন্তু এমনই দুর্দৈব যে সেইটাই হাবুল পকেটে করে নিয়ে এলো আর প্রথমেই জ্বালালে। ঘর অন্ধকার হয়ে গিয়েছিল, ব্যোমকেশকে ভালো দেখা যাচ্ছিল না। আমার মনে হলো মানুষ যেদিন প্রথম অন্যকে হত্যা করার অস্ত্র আবিষ্কার করেছিল, সেদিন সে নিজেরই মৃত্যুবাণ নির্মাণ করেছিল। আর আজ সারা পৃথিবী জুড়ে গোপনে গোপনে এই যে হিংসার কুটিল বিষ তৈরি হচ্ছে, এও মানুষজাতটাকে একদিন নিঃশেষে ধ্বংস করে ফেলবে। ব্রহ্মার ধ্যান উদ্ভূত দৈত্যের মতো সে স্রষ্টাকেও রেয়াত করবে না। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প মৃত্যুবাণ। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।